নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শুভ। কিংবদন্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আগের পর্বে আপনারা শুনেছেন গল্পের এই অংশটি। অতীতে মা বাবা মারা যাওয়ার যন্ত্রণা থেকে কলকাতার সন্ত্রাসবাদী দলে যোগ দিল বিনয়। মৃণালী কলকাতা অর্গানাইজেশনের ইকবালের সাথে তার পরিচয় করিয়ে দেয়। কলকাতা ইডেন গার্ডেন্সের পাশের একটি বিল্ডিংয়ে বম ব্লাস্টের মাধ্যমে শুরু হয় তার হাতেখড়ি। ইকবাল দেখেই বুঝেছিল বিনয়ের চোখে মুখে একটা আগুন আছে। তাই 1 বছর বাদে দিল্লি, মুম্বাই সহ ভারতের মোট 4টি জনবহুল শহরে বোম ব্লাস্ট করার যে পরিকল্পনা তারা করেছিল, সেই অপারেশন 1-এর সদস্য হিসেবে জায়গা হয় বিনয়ের। এই 1 বছরে মৃণালকে ছাপিয়ে এসে দ্রুত এগিয়ে যায়। অন্যদিকে ইডেন গার্ডেন্সের ঘটনায় মোহনলাল নামক এক ব্যক্তির থেকে জানা যায় ব্যারাকপুরে ওদের গুপ্ত সংগঠনে ছেলেদের সন্ত্রাসবাদী কার্যকলাপ শিখিয়ে তাদেরকে দিল্লি পাঠানো হয়। জনরোষ বেড়ে যাওয়ায় ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে কেসটা চলে যায় র এজেন্টসের কাছে। তারপর দিল্লিতে বম ব্লাস্টের লিড পাওয়ায় ইন্টেলিজেন্স ব্যুরোর নাম করা 2 অফিসার বিক্রম আর তানিশা দিল্লি চলে আসে। সেখানে র এজেন্ট রাজবীর ও লিলির সাথে মিলে তারা অপারেশন 1 আটকানোর প্রস্তুতি নিতে থাকে। দিল্লিতে কায়দার আলী নামক এক ব্যক্তির লিড পাওয়া যায়, যে লোহার কারখানার আড়ালে অর্গানাইজেশনের সাথে যুক্ত আছে বলে জানা যায়। এদিকে ডেল্টার নির্দেশে গুপ্ত সংগঠন প্রায় 4 কিলো RDX আমদানি করে এবং দিল্লির লালকেল্লায় প্রায় 10 রাউন্ড ফায়ারিং করে দিল্লিবাসীর মনে সন্ত্রাস ছড়ানো হয়। অপারেশন 1-এর মাধ্যমে জনবহুল 4টে শহরে বম ব্লাস্ট করানোর পর সিস্টেম কিছুটা নড়বড়ে হলে সেই সুযোগে পাকিস্তানি টেররিস্টদের ভারতে ঢোকানো হবে এবং ভারতের রাজপথে প্রকাশ্যে যুদ্ধ হবে বলে পরিকল্পনা করা হয়। বাকিটা এরপর। কায়দারের বাড়ি থেকে বাইরে বেরিয়ে একটা ঝামেলায় পড়ে গিয়েছিল ওরা দুজন। এভাবে যদিও এর আগে কখনোই রাজবীর ইনফরমেশন বার করতে যায়নি, কিন্তু এবারে বিক্রমের কথাতে সে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে পেছনের দিক থেকে নিঃশব্দে এগিয়ে আসা বাইকটাকে রাজবীর দেখতে পেয়ে যায়। ছেলেটার হাতে উঠে আসা ছুরিটা ঠিক যেই মুহূর্তে বিক্রমের গলার কাছ পর্যন্ত গিয়ে পৌঁছেছে, অমনি রাজবীর তার হাতের অদ্ভুত কায়দায় ছেলেটার হাত বরাবর একটা ধাক্কা মারে। তাতেই ছেলেটা ছিটকে যায় গাড়ির ওপর থেকে। গাড়িটা ছুটে গিয়ে সামনের একটা দেওয়ালে ধাক্কা দেয়। চোখের সামনে এমন একটা ব্যাপার ঘটে যাওয়ায় আশেপাশে থাকা 2-1টা লোক একটু অবাক হয়েছিল। রাজবীর আর বিক্রম ভেবেছিল তারা বোধহয় কোনোভাবে ঝামেলায় পড়ল, কিন্তু ছেলেটা মাটির ওপর ছিটকে গিয়ে রাস্তায় এমনভাবে মাথায় আঘাত পায় যে সেইখানে জ্ঞান হারিয়ে ফেলে। আর রাজবীর আর বিক্রম তাকে ধরাধরি করে একটা দোকানে নিয়ে গিয়ে শুইয়ে দেয়। আশেপাশের লোকেরা তখন ওইখানে চলে এসেছে। বিক্রম তার পকেট সার্চ করে একটা মোবাইল বের করে, তারপর সুযোগ বুঝে দুজনে সেখান থেকে বেরিয়ে রওনা দেয় নিজেদের আড্ডার উদ্দেশ্যে। তার মানে রাজবীর, আমরা যেমন প্রতিপক্ষের ওপর নজর রাখছি, ওরাও কিন্তু আমাদের ওপর নজর রাখছে। এখানে যে আমরা এসছি সেটা কারোর জানার কথা নয়, এমনকি ওরা পর্যন্ত বুঝতে পেরেছে বলে মনে হয় না আমার। শত্রুপক্ষকে কখনো কম ভাবা যাবে না বিক্রম, ওরা আমাদের চেয়ে 1 ঢাল আগে ভাবছে। আমার কিন্তু মনে হচ্ছে তুমি যে ম্যাপটা খুঁজে পেয়েছো তাতে যে কলকাতা, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ এবং আরেকটা জায়গা মার্ক করা আছে, সেগুলো ওদের পরবর্তী টার্গেট হলেও ওরা একটা প্যাটার্নে কাজ করবে। কিসের? দেখো, ওরা কিন্তু প্রথমে কলকাতাতে একজনকে হোস্টেজ তৈরি করলো এবং তারপর সেই হোস্টেজকে যখন ছাড়াবার জন্য কলকাতার প্রশাসন কোনোভাবেই রাজি হচ্ছিল না, ঠিক তখনই কিন্তু ওরা বোম ব্লাস্ট করলো। তারপর তোমার জন্য ওখানকার সব কিছু ভেস্তে গেল। ওদের যে নেক্সট টার্গেট দিল্লি, এখন আমরা দিল্লিতে আছি, কিন্তু আমাদের স্পাইদের কথায় ওরা রয়েছে মুম্বাইতে। কিন্তু তার মানে তো এটা নয় যে দিল্লিতে ওদের লোক নেই। হতে পারে এরপরের টার্গেট ওরা দিল্লিকে করবে, আর তাছাড়া দিল্লিতে ওরা একটা পরিবারের 2জনকে হোস্টেজ বানিয়েছিল, তাদেরকে তো আমি ছাড়িয়ে এনেছি, তাতে ওদের প্ল্যান ভেস্তে গেছে। অর্থাৎ হতে পারে এরপরে ওদের টার্গেট দিল্লি। কিন্তু ওই যে ভিডিওটা যেটা ওরা দিল্লির লালকেল্লার সামনে তৈরি করেছিল, হঠাৎ করে এমন একটা কাজের কারণটা কি? রাজবীর এই কারণটা এখনো পর্যন্ত খুঁজে বের করতে পারেনি। অতগুলো লোক এসে দিল্লির লালকেল্লার সামনে বেশ কয়েকজন লোককে জড়ো করল, তারপর
তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে ভিডিও করল, কিন্তু কাউকে আঘাত করল না, কারোর কোনো ক্ষতি পর্যন্ত করতে পারল না। তাহলে আমার মনে হয় এটা ওদের কোনো প্ল্যান হবে। হয়তো এইভাবে ওরা আমাদের নজরটা অন্য কোনো জায়গায় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। হতে পারে আমরা ভুল ভাবছি। দিল্লিতে না হয়ে হয়তো ওরা মুম্বাইতে অ্যাটাক করার কথা ভাবছে, কারণ মুম্বাইতে আমাদের লোক যেমন কম, তেমন মুম্বাইতে ওদের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘাঁটিও রয়েছে। কিন্তু দেখো, এখন আমাদের গিয়ে কায়দারের কথা শোনা দরকার। কায়দারের ব্যাপারে কোনো ইনফরমেশন বার করতে পারলে তারপর যদি আমরা সেই ছোট্ট কলু ধরে এগোতে পারি। আর এই মোবাইলটা তো আমাদের হাতে থাকলোই। মোবাইল নিয়ে ওরা গিয়ে পৌঁছালো দিল্লিতে, ওদের গুপ্ত ঘাঁটির কাছে। তারপর সেখানে কায়দারের বাড়িতে লাগিয়ে রাখা ট্রান্সমিটারের সাহায্যে এবং ভয়েস রেকর্ডারের সাহায্যে সমস্ত খবর টবর খুঁজে বের করতে লাগলো। কায়দার যে লোকটির সঙ্গে কথা বলছিল তার কথা থেকে তেমন কিছু বের হলো না, কিন্তু এরপর কায়দার কাউকে একটা টেলিফোন করলো। ওরা অপর প্রান্তের কথা শুনতে না পেলেও কায়দারের কথা শুনতে পেল। কিন্তু ওই ছেলেটা যে আমায় এসে বললো ওকে আমাদেরই কেউ পাঠিয়েছে, খবর আছে, কিন্তু খবরটা কি সেটা তো আমি বুঝতে পারলাম না। ভালোভাবে আমাদের উপরে যে কেউ নজর রাখছে সেটাই ও বলে গেল। ঠিক আছে, আমি না হয় একটু সাবধানেই থাকছি, তবে এবার কিন্তু সময় হয়ে গেছে। ডেলটা কিন্তু খবর দিলেই আমাদের নেমে পড়তে হবে। প্রথমে মুম্বাই নাকি প্রথমে দিল্লি সেটা তো আমি এখনো বুঝতে পারছি না। দু জায়গাতেই সবকিছু রেডি আছে। কায়দার আর বেশি কিছু বলল না। রাগে রাজবীরের চোয়াল শক্ত হয়ে এসেছিল। তার মানে ওরা দুটো জায়গায় একসঙ্গে অ্যাটাক করার প্ল্যান করছে, কিন্তু এই দুইয়ের মাঝে কোথায় অ্যাটাক হবে সেটা ওরা বুঝবে কি করে? দুটো জায়গায় ওরা কখনোই একসঙ্গে অ্যাটাক করবে না। দুটো জায়গায় হয়তো প্ল্যান করেছে, কিন্তু অ্যাটাক হবে একটা জায়গায়। কিন্তু সেটা কোথায় সেটা আমরা জানবো কি করে? কায়দারকে ধরতে পারলে যদি একটা... দেখো, কায়দারকে ধরতে পারলে কিছু হবে না, আসল মাথা অন্য কেউ। আমি তো আগেই বলেছি সব জায়গায় একটা করে বড় মাথা আছে, আর সেই বড় মাথাদের বড় মাথা হলো ওই ডেলটা। কিন্তু এই ডেলটা আসলে কে? এই ডেলটাকে যেভাবেই হোক খুঁজে বার করতেই হবে, তাহলে এই গোটা অর্গানাইজেশনটা একেবারে স্টপ হয়ে যাবে। আমার কাছে কিন্তু একটা প্ল্যান আছে। আমাদের খুব নিঃশব্দে স্পাইয়ের কাজ করতে হবে। দেখো, এই কায়দার, তারপর কলকাতায় ইকবাল, এদের দুজনের ওপর নজর রাখার জন্য দুজন বেশ বিশ্বস্ত লোককে দরকার। তারপর বাকিটা এদের ওপর নির্ভর করে দেখা যাবে। আর এই মোবাইলটা দিয়ে আমি দেখছি কিছু বার করা যায় কিনা। ওই ছেলেটাকে কেউ না কেউ তো নির্দেশ দিয়েছিল আমাদের ওপর অ্যাটাক করার জন্য। সেটা কে? সেদিনের মতো ওদের মিটিং ভেস্তে গেল। লিলি সেইখানেই রইল। কায়দারের কাছ থেকে যদি আরো খবর বেরিয়ে আসে তার জন্য তানিশা সেখান থেকে বেশ কয়েকজনের ব্যাপারে ফাইলপত্র দেখতে লাগল। আর রাজবীর, বিক্রম সেখান থেকে বেরিয়ে পড়ল। বিক্রম খোঁজ করতে লাগলো সেই ফোনের মালিক এবং শেষের দিকে পাওয়া নাম্বারগুলোর ব্যাপারে। আর রাজবীর চলে গেল তার খোঁচরদের সঙ্গে কথা বলে দিল্লির যদি আর এমন কোনো খবর খুঁজে বের করা যায় যেটা ওদের কাজে লাগবে তার জন্য। দেখতে দেখতে আরো 3টে দিন কেটে গেল। নতুন করে কিন্তু আর কিছুই হলো না। মোবাইল থেকে বিক্রম বেশ কয়েকজনকে খুঁজে বের করলো, তবে তাদের সকলেরই একই বক্তব্য। তারা হলো টাকা নিয়ে কাজ করা গুন্ডা। তাদেরকে কেউ ফোন করেছিল এবং একটা বাক্স করে টাকা রেখে গিয়েছিল একটা নির্দিষ্ট জায়গায়, আর বলে দিয়েছিল বিক্রমকে মারতে। কিন্তু বিক্রমকে এই দিল্লি শহরের কেউই জানে না। বিক্রম এই ব্যাপারটা নিয়ে কাজ করছে। গোটা ব্যাপার নিয়ে বিক্রম বেশ জটিলভাবে জড়িয়ে রয়েছে। এমন সময় কলকাতা থেকে একদিন একটা ফোন পেল বিক্রম। কলকাতায় যে 4 জনের সঙ্গে সে কাজ করছিল তাদেরই একজন। স্যার, আপনি কলকাতা ছেড়ে চলে যাওয়ার পর বলেছিলেন ইকবাল আর তার গ্যাংয়ের উপর নজর রাখতে। ইকবাল মাঝে মাঝে কারোর সঙ্গে দেখা করে, অন্য কোথাও নয়,
এমনি রাস্তায়, বাজারের মাঝে কিংবা লোকজনের মধ্যেই দেখা করে। এমনভাবে দেখা করে যেন কেউ চট করে বুঝবে না, কিন্তু ওদের মধ্যে বেশ কথাবার্তা হয়। লোকটাকে আমি এই নিয়ে 3-4 বার দেখেছি। হতে পারে কোনো ইনফরমেশন দিচ্ছে। ইকবালের সমস্ত ফোন নাম্বারই তো ট্যাপ করা রয়েছে, যার সাথেই ও কথা বলবে সব কিছুই আমরা জানতে পারবো। আমার সেটা মনে হয় না স্যার। আমার মনে হয় ওই লোকটা ইকবালের সঙ্গে যতক্ষণ থাকে ততক্ষণ ইকবাল কারোর সঙ্গে কথা বলে। হতে পারে ওই লোকটার মোবাইল নাম্বার দিয়ে ইকবাল কথা বলছে, তাই আমরা ধরতে পারছি না। দেখো, খুব ভালো করে আমার কথা শোনো, ঠিক আছে? এর মধ্যে দিল্লি কিংবা মুম্বাই যে কোনো এক জায়গায় একটা ব্লাস্ট হওয়ার কথা আছে। আমার মনে হয় সে ব্যাপারে ইকবাল নিশ্চয়ই কিছু না কিছু জানবে, আর হয়তো সেই জন্যই এতদিন পরে হঠাৎ করে ইকবালের সঙ্গে আবার ওদের যোগাযোগ করার প্রয়োজন হয়ে পড়ছে। ওই লোকটাকে ধরার চেষ্টা করো, ওকে ধরতে পারলে নিশ্চয়ই কিছু বেরোবে। মোবাইল রেখে বিক্রম টেবিলের ওপর একটা ঘুষি মারল। কিছুতেই সে বুঝে উঠতে পারছে না এরপরে ওদের টার্গেট কি। মোবাইল থেকে পাওয়া লোকগুলো ফালতু, ওদের দিয়ে কোনো কাজ হবে না। কায়দারকে সরাসরি ধরতে গেলে সমস্যা হতে পারে। মিস্টার রায়ের কোনো খবর নেই, এমনকি ডেল্টা যে কে সেটা কিভাবে বুঝবে, সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যেতে লাগলো। এই প্রথমবার এমন একটা অদ্ভুত ব্যাপার তাকে বারবার যেন শূন্যের দিকে ঠেলে দিচ্ছে। একটা লিড, একটা বড় সড়ো লিড যদি কোনোভাবে সে খুঁজে পায় তাহলে আর চিন্তা থাকবে না। মুম্বাই কিংবা দিল্লি কোনো শহরে কোনো ক্ষতি হতে সে দিতে পারবে না। যদি একটা শহরে ক্ষতি হয় তাহলে সেটাই হবে ওদের প্রথম ব্যর্থতা। তারপর বাকি থাকবে আরও 3টে জায়গা। বিক্রম জানে এই সমস্ত সন্ত্রাসবাদী জঙ্গি অর্গানাইজেশন নিজের প্রয়োজনের জন্য যা খুশি তাই করতে পারে। সাধারণ মানুষকে মারতে ওদের হাত কাঁপে না। কলকাতার সেই বিস্ফোরণের পরের ছবি বিক্রম দেখেছে। অজস্র মানুষ রক্ত মাংসের পিণ্ডের মতো ছড়িয়ে পড়ে রয়েছে। রাগে তার কান লাল হয়ে গেছে। টেবিলের ওপর একটা ঘুষি মেরে সে প্রায় রাগে গড় গড় করে বলে ওঠে, যেভাবেই হোক আমি ওদের ধরবই, আর একটা মানুষ যদি ওদের জন্য মরে তাহলে কাউকে আমি জ্যান্ত ছাড়বো না। রাজবীর একটা লিস্ট পেয়েছিল। দিল্লিতে সম্প্রতি যে অ্যাটাক হয়েছিল তারপরে যে গাড়িতে করে লোকগুলো পালিয়েছিল, গাড়িটা গিয়ে থেমেছিল এক জায়গায়। সেইখানেই এই লোকটা কোনো কাজে তার গাড়ি থামায়, আর তখনই ওদের গাড়ি থেকে নেমে আসা দুজনের কথা সে শুনতে পেয়েছিল। লোকগুলোকে দেখতে পায়নি, কিন্তু ও লোকগুলোকে দেখতে পেয়েছিল। লোকগুলোর কথাবার্তা শুনে একটা ব্যাপারে ওরা নিশ্চিত ছিল, ওদের অর্গানাইজেশন দিল্লিতে নয় মুম্বাইতেই অ্যাটাক করতে চলেছে। দিল্লিতে এমন একটা ব্যাপার ওরা ঘটিয়েছে যাতে গোটা দিল্লি নড়ে চড়ে বসে, অপেক্ষা করে কোনো একটা কিছুর জন্য। আর সেই সুযোগে সমস্ত ব্যাপারটা ঘটে যাবে এই মুম্বাইতে। লোকটা প্রথমে খবরটা বার করতে চায়নি, পরে রাজবীরের এক খোঁচরের সাহায্যে খবরটা তার কাছ থেকে বেরিয়ে আসে। খবরটা পেয়েই রাজবীরের সঙ্গে চলে যায় তাদের আন্ডারগ্রাউন্ডের সেই রুমে যেখানে তানিশা আর লিলি একরকম সবসময়ের জন্যই রয়েছে। রাজবীরের কাছে সমস্ত কথা শুনে লিলি বলল, তাহলে তো আমাদের এখন মুম্বাই চলে যাওয়া প্রয়োজন। মুম্বাইতে আমাদের হেডকোয়ার্টারে ইনফর্ম করে তারপর সমস্ত কিছু রেডি রাখতে বলা দরকার। তাছাড়া ইন্টেলিজেন্স ব্যুরোর কিছু অফিসারদের মতে মিস্টার রায়, মানে যে লোকটাকে আমরা খুঁজছি, সেই লোকটা এখন মুম্বাইতেই আছে। তাছাড়া তার সঙ্গে আরও দুজনকে ওরা অবজার্ভ করছে। বাকি দুজন তাহলে কারা? হতে পারে ওদের দলেরই কেউ। মিস্টার রায় যদি কলকাতা থেকে এখানে আসে, তার মানে মুম্বাইতে এমন কেউ আছে যে মুম্বাইতে গোটা অর্গানাইজেশনটাকে লিড করছে। তাহলে তৃতীয় জনটা কে? তৃতীয় জন যেই হোক না কেন, একটা পুরনো ইনফরমেশন আমার সামনে এসেছে। আজ থেকে প্রায় 4 বছর আগে বর্ডার পেরিয়ে পাকিস্তান থেকে বেশ খানিকটা আরডিএক্স কিন্তু ইন্ডিয়াতে ঢুকেছিল। 26/11? 26/11 যেতে যে আরডিএক্স ব্যবহার করা হয়েছিল তার থেকে বেশি আরডিএক্স এখানে কোথাও লুকিয়ে রাখা আছে।
আমার মনে হয় এই ডেলটা আসলে একটা অর্গানাইজেশন। ডেলটার ব্যাপারে সম্প্রতি মাস 6 ধরে অনেক কিছু নতুন নতুন নিউজ আমাদের সামনে এসেছে, যদিও সমস্ত নিউজটাই ধোঁয়াশা। এই ডেলটা আসলে কে? এই অর্গানাইজেশনের কাজই বা আসলে কি? কোনো কিছুই ভালোভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু এই আরডিএক্স এর ব্যাপারে ডেলটার সঙ্গে একটা লিঙ্ক থেকেই যাচ্ছে। সম্প্রতি আরডিএক্স নিয়ে খুব ভালোভাবে কাজ করতে পারে এমন কিছু বিজ্ঞানী হঠাৎ করে দিল্লি, মুম্বাই এরকম কয়েকটা জায়গা থেকে কিডন্যাপ হয়েছে। তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু তার মানে ওরা কলকাতার মতো মুম্বাইতেও আরডিএক্স ব্যবহার করতে চলেছে? তাহলে তো সর্বনাশ হবে। ওদের তিনজনেই চিন্তায় পড়ল। মুম্বাইতে বিস্ফোরণ হবে সেটা তো বোঝা যাচ্ছে, কিন্তু কোথায় হবে আর কিভাবে হবে, কবেই বা হবে, এই সমস্ত লিড না পেলে ওরা ব্যাপারটা আটকাবে কি করে? ঠিক সেই সময় দরজায় ধাক্কা পড়ল। এখানে দরজায় ধাক্কা একমাত্র ওরা 4 জন ছাড়া অন্য কেউ দিতে পারে না। তাছাড়া এখানে ঢুকতে গেলে হাতের ছাপ এবং চোখের স্ক্যান করতে হয়। তাহলে দরজায় ধাক্কা পড়ছে কেন? হঠাৎ করে রাজবীরের মনে পড়ে গেল একটা কথা, যদি কোনোভাবে হাতের ছাপ না পড়ে তখন এটা করা যেতে পারে। কিন্তু তাহলে কেন? রাজবীর ছুটে গেল দরজার কাছে। কি হলে চোখ লাগিয়ে দেখতে পেল বাইরে বিক্রম, তার গোটা শরীরে রক্ত লেগে আছে। ওরা কেউ কিছু বলার আগে বিক্রম প্রায় রুদ্ধশ্বাসে বলে গেল, মুম্বাইতে 2টো বড় স্টেশনে বিস্ফোরণ হবে পরশুদিন সকাল থেকে 12টা পর্যন্ত। কথাটা বলতে বলতে বিক্রম হুমড়ি খেয়ে পড়ে গেল ঘরের মেঝেতে। রাজবীর ততক্ষণে তাকে তুলে ফেলেছে। লিলি আর তানিশা অবাক হয়ে গিয়েছিল। ঠিক তখনই ঘরের মধ্যে থাকা ছোট স্পিকারে ভাসতে লাগলো কায়দারের গলা, ইনশাল্লাহ এবার আমাদের দ্বিতীয় কাজ শুরু হবে। ডেল্টা আমাদের খবর দিয়ে দিয়েছে। ওরা স্থির চোখে তাকিয়ে রইল সামনের স্ক্রিনের দিকে। কায়দারের বাড়িতে যেটা লাগানো রয়েছে সেটা শুধুমাত্র রেকর্ডার। সামনের স্ক্রিনে পাশাপাশি রয়েছে কয়েকটা ম্যাপ এবং আরও অনেক কিছুই রয়েছে। তার মধ্যে মুম্বাইয়ের দিকে ওদের চোখ পড়ল। 2 দিন পর ওরা কি পারবে আবার কিছু মুম্বাইবাসীকে বিপদ থেকে আটকাতে? নাকি এবার জিতে যাবে ওই ডেল্টা, একটা ঘৃণ্য অর্গানাইজেশন? বিক্রম শুধু হাঁপাতে হাঁপাতে বলে, আমি থাকতে একটা মানুষেরও কোনো ক্ষতি হতে দেব না। রাজবীর, আমাদের এক্ষুনি বেরোতে হবে। রাজবীরের মুখ তখন শক্ত হয়ে গেছে। যে করেই হোক শয়তানগুলোকে আটকাতেই হবে। সে আর দেরি না করে বিক্রমকে তুলে নিয়ে এগোতে লাগলো সামনের চেয়ারের দিকে। বিক্রম আস্তে আস্তে বলল, 1 ডাউন, কিসমত ইজ গন। অনেকক্ষণ ধরে এই মিস্টার রায় চেষ্টা করে যাচ্ছিল যদি কিসমতকে মোবাইলে পাওয়া যায়, কিন্তু কিছুতেই তাকে পাওয়া যাচ্ছিল না। এমনিতেই ওরা সচরাচর নির্দিষ্ট কোনো মোবাইল ব্যবহার করে না, কিন্তু বিশেষ কাজের সময় ওদের কাছে ঠিক পৌঁছে যায় একটা করে মোবাইল ফোন। মিস্টার রায় তাদের ডেরায় বসেই চেষ্টা করছিল। অনেকক্ষণ ধরে ফোন না লাগার পরে পাশে বসে থাকা বিনয় আর মৃণাল কেমন যেন অধৈর্য হয়ে পড়েছিল। মৃণাল বলল, কি হলো মিস্টার রায়, আপনার কেমন লাগছে কেন? তখন থেকে কাকে যেন মোবাইলে ট্রাই করছেন, কিন্তু কিছু কি সমস্যা হয়েছে? কথাটা শুনে বিনয়ের বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। ডেল্টার নির্দেশে কালকে সকালে মুম্বাইয়ের 2টো বড় স্টেশনে বোমা ফিট করা হবে সকালের দিকে, এবং দুপুর ঠিক 12টার সময় সেই বোমা ফাটবে। এমনিতে সমস্ত ব্যবস্থা কিসমত নিজেই করেছিল। তারই তৈরি করা ছোট ছোট পুতুলের মাঝে একদম ক্ষুদ্র ক্ষুদ্র আরডিএক্স এর টুকরো দিয়ে। চট করে ধরাও যাবে না। তাছাড়া পুতুলগুলো এমনভাবে তৈরি যেন দেখে মনে হবে একটা কাঠের পুতুল। 2টো পুতুল 2টো স্টেশনে, আর মুম্বাই শহর কেঁপে উঠবে থরথর করে। প্ল্যানটা ঠিকই ছিল,
এর মাঝে বেশ কয়েকবার কলকাতার ইকবালের সঙ্গেও যোগাযোগ করে নিয়েছিল মিস্টার রায়। দিল্লিতে জনার্দনের সঙ্গে ওরা এই মুহূর্তে সমস্ত যোগাযোগ বন্ধ রেখেছে, কারণ দিল্লিতে ইন্টেলিজেন্স ব্যুরোর লোকেরা যে সব জায়গাতে নজর রেখেছে সেটা ওরাও ভালোভাবে জানে। আর তাই দিল্লির দিকটা থেকে ওরা এখন হাত গুটিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু ডেল্টার নির্দেশে ওই ভিডিওটা তৈরি করতে হয়, যাতে মনে হয় দিল্লিতে ওরা অ্যাটাক করতে পারে। খবরটা যখন মিস্টার রায়ের কানে পৌঁছেছিল তখন মিস্টার রায় কিসমতকে বলে, ডেল্টার মাথা কত ভালোভাবে কাজ করে দেখেছো কিসমত। ঠিক ভেবে চিন্তে ব্যাপারটা বার করেছে যাতে দিল্লির ওপরই ওদের নজরটা থাকে। কলকাতা থেকে যে দলটা আমাদের জন্য এসেছে তারা দিল্লিতে ব্যস্ত থাকবে, আর সেই পাকে গোটা মুম্বাই শহর। আমার কিন্তু সেটা মনে হয় না। আমার লোকেরা যা খবর দিয়েছে তাতে ওদের গোটা দলটাকে দিল্লিতেও কিন্তু দেখা যায়নি। আর আমার কাছে খবর আছে জনার্দনের লোকেরা ওদের মধ্যে একজনের উপর হামলা করাবার চেষ্টা করেছিল, কিন্তু কাজটা হয়নি। ভাগ্য ভালো যে খবরটা বাইরে বেরোয়নি, কিন্তু যদি কিছু সমস্যা হয় আমাকে একবার কাল দিল্লি থেকে ঘুরে আসবো। কিসমতের সঙ্গে মিস্টার রায়ের এই কথোপকথন হয়েছিল ঠিক তার আগের দিন, যেদিন দিল্লিতে বা মুম্বাইয়ে হামলার খবরটা বার করতে পেরেছিল বিক্রম এবং তার লোকজন। তারপর থেকেই কিসমত নিরুদ্দেশ। দিল্লিতে বেরিয়ে যাওয়ার পর থেকেই মিস্টার রায়ের সঙ্গে আর তার কোনো যোগাযোগ হয়নি। কথাটা বিনয়কে জানাতে বিনয় বলল, এমন সময় কিসমতের ওখানে যাওয়ার কোনো দরকারই ছিল না। এখন মুম্বাই থেকে বেরোনোর কোন দরকার ছিল? কাল কাজটা হয়ে যাওয়ার পরেই তো যেতে পারতো। ডেরায় বসে বিনয়, মৃণাল এবং মিস্টার রায় কেমন যেন একটা চিন্তায় পড়ে গিয়েছিল। আশেপাশে ওদের লোকেরাই রয়েছে। মুম্বাইয়ের সেই লাক্সারি বাংলো বাড়ির পেছনের দিকের মাটির তলার বাংকারের কাছে ওরা তখন রয়েছে। কিসমত না আসা পর্যন্ত কালকের প্ল্যানটা ভালোভাবে করা সম্ভব হচ্ছে না। আসলে যাদেরকে কাজে লাগানো হয়েছে তাদের সবাই কিসমতের লোক। এখানে মিস্টার রায়, বিনয় কিংবা মৃণালের চেনা লোকেরা তেমন নেই। সমস্ত কিছু হ্যান্ডেল করে কিসমত নিজে। যদিও অনেক ব্যাপারই মিস্টার রায় জানে, কিন্তু তবুও যার হাতের ঘোড়া তার হাতে না থাকলে ভালোভাবে চলবে না। ওরা কেমন অধৈর্য হয়ে পড়েছিল। বিনয় উঠে গেল, তার হাতের মোবাইলে কয়েকবার ট্রাই করলো কাকে যেন। তারপর একজনকে লাইনে পেয়ে অনেকক্ষণ ধরে কথা বলে ফিরে এলো। মৃণাল কিন্তু ভাবছিল অন্য কথা। বিনয়ের সঙ্গে মাত্র 3 দিন আগেই তার কথা হচ্ছিল। এই হামলার ব্যাপার নিয়ে বিনয়ই তাকে বলেছিল দিল্লির বদলে এই মুহূর্তে মুম্বাইতে অ্যাটাক হলে সুবিধা হয়। আর তারপরে ডেল্টার কাছ থেকে নির্দেশ আসে অ্যাটাক হবে মুম্বাইতে। মৃণাল একটু অবাক হয়েছিল। তাহলে কি বিনয়ের সঙ্গে ডেল্টার কোনো যোগাযোগ আছে? হয়তো বিনয়ের কোনো সুপারিশেই ডেল্টা মুম্বাইয়ে অ্যাটাকের কথা বলেছে। নাহলে ডেল্টা কি করে জানবে এই মুহূর্তে মুম্বাইতে অ্যাটাক করলে সুবিধা হবে? কথাটা বলবে করেও বিনয়কে বলা হয়ে ওঠেনি। কিন্তু এখন আর সেসবের সময় নেই। কালকের জন্য মৃণাল আর বিনয় দুজনে মিলে বেরিয়ে পড়ল। মিস্টার রায় সমস্ত ব্যাপারটাই ওদের বলে দিয়েছে। মুম্বাইয়ের 2 বিখ্যাত স্টেশনের একটাতে গিয়ে বিনয় পৌঁছাবে, অন্যটাতে গিয়ে পৌঁছাবে মৃণাল। তারপর দুজনে মিলে সেখানে ঠিক করে রাখা 2 জন লোককে দিয়ে 2টো বোমের সদগতি করবে। ভালোই কাজটা করে ফেলতে পারলে কাল 12টার পরে আবার মুম্বাইয়ের পুলিশের কাছে ওরা দাবি করতে পারবে মুম্বাইয়ের জেলে থাকা ওদের সঙ্গীদের এবং আরো কিছু টাকা। এই সমস্ত কাজ করতে গিয়ে ওদের অর্থ প্রায় কমে এসেছে। তারপর বিভিন্ন সময়ে নানা কাজ করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে কলকাতা, মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ এবং আরও একটা জায়গায় বন্দী রয়েছে ওদের বিশেষ কিছু লোকজন। তাদের ছাড়াবার জন্য প্রায় বছর খানেক আগে হওয়া এই প্ল্যানটা হঠাৎ করে ডেল্টা অ্যাক্টিভ করে ফেলেছে। একটা পথ পর্যন্ত একসাথে এসে আলাদা হয়ে গেল ওরা দুজন।
মৃণাল বলল, চিনতে অসুবিধা হবে বলে মনে হয় না। খুব সাবধান, পুলিশের লোক কিংবা ইন্টেলিজেন্স ব্যুরোর লোক কিন্তু ঘাপটি মেরে বসে থাকতে পারে। যেখানে সেখানে চট করে গুলি চালাবি না। কোনো চিন্তা করিস না, পাকিস্তানে লোক না পাঠানো পর্যন্ত এবং ওদিক থেকে হেল্প না আসা পর্যন্ত আমাদের খুব ভেবেচিন্তেই সবকিছু করতে হবে। বিনয় মিথ্যে বলেনি। ইন্ডিয়া থেকে পাকিস্তানে লোক পাঠানো এবং তার সঙ্গে বিশেষ কিছু জিনিসের চোরা চালানের কাজটা ওদের অর্গানাইজেশন একসাথেই করে থাকে। সেই কাজটা মাঝপথে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। নানা কারণে সেটা করা হয়ে উঠছে না, আর তাতে ওদের ইকোনমিক সাপ্লাই সমস্যায় পড়ে। যদিও এর মধ্যে হায়দ্রাবাদে থাকা ওদের অর্গানাইজেশনের একটা ব্রাঞ্চ এরকম হাইটেক সিটি থেকে বিভিন্ন উপায়ে নিজের রসের জোগাড় করেছে, তবে ওরা এই মুহূর্তে একদম আন্ডারগ্রাউন্ড রয়েছে। বিশেষ করে কলকাতার কেসটার পরে প্রত্যেকেই নিজেদের সুরক্ষিতভাবে নিজের মতো করে রাখতে চাইছে। তবে প্রয়োজনে যে ওদের কাছ থেকে সাহায্য পাওয়া যাবে সেটা বিনয় জানে, কিন্তু আপাতত শুধু লক্ষ্য মুম্বাই, অন্য সব জায়গা পরে। নির্দিষ্ট স্টেশনে গিয়ে পৌঁছালো বিনয়। স্টেশনের বাইরে ওর জন্য দুজন লোক অপেক্ষা করছিল। তাদের কাছে গিয়ে ওদের ব্যাগে থাকা সেই পুতুলের মধ্যে ছোট আকারের বোমটাও দেখে নিল সে। অনেকটা টাইম বোমার মতো কাজ করবে জিনিসটা। নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গাতে ফাটবে। দূর থেকে রিমোট কন্ট্রোল করা যাবে, তবে রিমোট দিয়ে বোমটাকে অফ করা যাবে না। বিশেষ উপায়ে এই বোম তৈরির কাজটা বিনয় ব্যারাকপুরের কাছে একটা জায়গায় শিখেছিল, তবে খুব বেশি সময় লাগেনি তার। পড়াশোনাতে সে বেশ ভালোই ছিল, বিশেষ করে সায়েন্সের বিভিন্ন প্র্যাকটিক্যাল ক্লাস তার ভালোই লাগতো। সে যাই হোক, বোম তৈরি করা আর তার সময়ের স্কুল কলেজের পড়াশোনার মধ্যে যে অনেক ফারাক আছে সেটা বিনয় অনেক আগেই বুঝতে পেরেছে। বোম দুটোকে নিয়ে সে স্টেশনে ঢুকলো। এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে বোমটা ফাটলে বেশি লোকজন মারা যাবে। বিনয় লোক দুটোকে নিয়ে এগোতে লাগলো প্ল্যাটফর্মের একটা বিশেষ জায়গায়, কারণ ততক্ষণে প্ল্যাটফর্মের সেই বিশেষ জায়গায় আরও একটা ব্যাপার সে বেশ ভালোভাবে দেখতে পেয়েছে। মৃণাল যাদের সঙ্গে এসেছিল তাদের সে আগেই চিনত। মৃণাল বাড়িতে এসে কিসমতের সঙ্গে এর আগেও কয়েকবার দেখা করেছে, তাই কিসমতের বেশ কয়েকটা ডান হাত, বাঁ হাত কিংবা আরও বেশ কয়েকটা হাতকে সে ভালোভাবে চিনত। মৃণালকে দেখে ওদের মধ্যে একজন বলল, কিসমত ভাই ফোন ধরছে না কেন? আরে কতবার ধরে ফোন করছি, কিছুতেই ফোন ধরছে না। আমিও তো বুঝতে পারছি না। সে যাই হোক, কাজটা কিন্তু করতেই হবে। ডেলটা যখন নির্দেশ দিয়েছে তখন আমাদের কাজটা করতেই হবে। আচ্ছা, এই ডেলটাকে তুমি কখনো দেখেছো? মানে আমরা তো শুধু ডেলটা নামটাই শুনেছি, তাকে আজ পর্যন্ত কখনো দেখতে পাইনি। তুমি তো আমাদের এই অর্গানাইজেশনের অনেক উপরের লোক, তুমি নিশ্চয়ই তাকে দেখেছো। সত্যি কথা বলতে মৃণালের একবার মনে হলো এরকম ওদের অর্গানাইজেশনের নিচু স্তরের লোকেদের কাছে কথাটা বলে ফেললে তার সম্মানটা কমে যাবে। মৃণাল কিছু বলতে যাবে এমন সময় হঠাৎ করে সামনের দিকে নজর পড়ে গেল তার। ওর সঙ্গে থাকা লোক দুটোর মধ্যে একজন ততক্ষণে ব্যাগ খুলে বোমাটা বার করতে শুরু করেছে, কিন্তু মৃণালের চোখ চলে গেছে রেল স্টেশনের উল্টো দিকে। দুজন লোক যেন গুটি গুটি পায়ে এদিকে এগিয়ে আসছে। তাদের একজনের কানে ফোন, আরেকজনের হাতে কি একটা ধরে অন্যদিকে তাকিয়ে এগিয়ে আসছে, কিন্তু মৃণালের যেন মনে হলো লোক দুটো ওদের দিকেই আসছে। চুপ করে দাঁড়া, ব্যাগ থেকে কিছু বের করবি না। সঙ্গে সঙ্গে লোক দুটো ভয়ে কেমন যেন শুকিয়ে গেল। এই সময়টায় এদিকে স্টেশনটা একটু ফাঁকাই থাকে, তাছাড়া বোমা ফাটবে কাল সকাল 12টায়। এই সময় একটা ব্যাগ যদি ওরা কোথাও নিয়ে যায়, তারপর ছোট্ট পুতুলটাকে লুকিয়ে রেখে যায়, কেউ চট করে বুঝতে পারবে না। কিন্তু মৃণালের গলায় কি যেন একটা ছিল। লোকটা ভয় পেয়ে বলল,
পুলিশের লোক নাকি? পুলিশের কথা শুনে মৃণাল নিজেও কেমন যেন ভয় পেয়ে গিয়েছিল। আশেপাশে লোকজন যে একদম নেই সেটা নয়, মাঝে মাঝে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। তাছাড়া 2-1টা ট্রেন এদিকে ওদিকে আসছে। ওরা বসেছিল একটা লম্বা বেঞ্চের কাছে। সুযোগ বুঝে সিঁড়ি দিয়ে নামার জায়গাটার এক পাশে ডাস্টবিনের একটু পেছনের দিকে সিঁড়ির তলায় পুতুলটাকে ফিট করে রাখবে বলে ভেবেছিল। লোক দুটো ততক্ষণে একদম কাছাকাছি চলে এসেছে। সামনের লোকটা যে ওদের দিকে তাকিয়ে আছে, মৃণাল ব্যাপারটা ঠিক বুঝতে পারে, কিন্তু ধরা পড়লে চলবে না। কাল মুম্বাইয়ে 1-2 বিস্ফোরণ করে দিয়ে ওরা এখান থেকে পালাবে দিল্লি। যখন কলকাতা থেকে আসা ওই বিক্রম আর তার দল মুম্বাই এসে পৌঁছাবে, তখন ওরা দিল্লিতে গিয়ে অ্যাটাক করবে। এইভাবে সমস্ত প্ল্যান হয়েছে। মাঝ রাস্তায় এসে প্ল্যান থেকে সে সরতে পারবে না। ঝট করে কোমরের কাছ থেকে পিস্তলটা সামনের দিকে সরিয়ে আনলো মৃণাল। তার দেখা দেখি বাকি 2 জনও ব্যাগের মধ্যে রাখা পিস্তলটায় হাত দিল। সামনে আসা লোক দুটো ব্যাপারটা বুঝতে পেরেছে ততক্ষণে। ওরা যেন থমকে দাঁড়িয়ে পড়েছে। একে অপরের মুখের দিকে তাকিয়ে হঠাৎ করে কোমর থেকে রিভলভার বের করে ওরা তাক করলো। মৃণাল একটু সময় নষ্ট না করে প্রথম গুলিটা চালালো। সেটা সোজা গিয়ে লাগলো লোকটার কাঁধের কাছে। মৃণাল গুলি চালিয়েছে কপাল লক্ষ্য করে, কিন্তু এতটা দূর থেকে লক্ষ্যভ্রষ্ট হলো। কিন্তু সামনের লোকটা লক্ষ্যভ্রষ্ট হলো না। মৃণাল একটা ঝাঁপ দিয়ে একপাশে পড়ার আগে তার গুলিটা এসে লাগলো মৃণালের কাঁধের কাছে। উপর থেকে লোকটা চিৎকার করে বলল, সারেন্ডার করো, নইলে কিন্তু গুলি চালাবো। কিন্তু কে সারেন্ডার করবে? ততক্ষণে মৃণাল এবং তার 2 জন লোকেরাও বেঞ্চের আড়ালে লুকিয়ে থেকে গুলি চালাতে লাগলো। ততক্ষণে শুধু 2 জন অফিসার নয়, আশপাশ থেকে আরও একজন বেরিয়ে এসেছে। দেখতে দেখতে চোখের সামনে মৃণালের দলের 2 জন লোক ধরাশায়ী হয়ে পড়ল। কিন্তু মৃণাল কোনো রকমে সেই স্টেশন থেকে 2টো গুলি খেয়ে বেরিয়ে গেল বাইরের দিকে। ব্যাগে থাকা সেই বোমটা রয়ে গেল সেখানে। মৃণাল কোনো রকমে বাইরে বেরিয়ে লোকজনের মধ্যে মিশে গেল। খুব দ্রুত একটা গাড়ি ভাড়া করে ফেললো টাকার লোভ দেখিয়ে। তারপর সেই গাড়িতে করেই সোজা চলতে লাগলো যেখান থেকে সে এসেছিল সেই দিকে। ততক্ষণে পেছনে পুলিশের লোক বেরিয়ে এসেছে। কিন্তু মুম্বাইয়ের মতো জায়গায় প্ল্যাটফর্মের কাছে একটা গাড়িতে উঠে যাওয়া লোককে খুঁজে পাওয়া সহজ ব্যাপার নয়। 2 জনেই পুলিশের গুলিতে মারা গিয়েছিল। ওরা ওদের ব্যাগ চেক করতে লাগলো। আসলে লোকগুলো পুলিশ নয়, ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসার। গোটা ব্যাপারটা চট করে যাতে পুলিশের নজরে না আসে, তাই ওরাও তাড়াতাড়ি 2টো বডি ওখানে ফেলে রেখে ওদের ব্যাগটা নিয়ে চলে এলো সেখান থেকে। বিনয় কিছুই জানতে পারল না। সে তখন 2 জন লোককে নিয়ে ঠান্ডা মাথায় মুম্বাইয়ের অন্য এক স্টেশনের কাছে বোম লাগাতে ব্যস্ত। একবার যদি বিনয় জানতো মৃণাল কাজে অসফল হয়েছে, তাহলে সে হয়তো মৃণালের কাজটা করার চেষ্টা করত। কিন্তু বিনয় জানতো না মৃণালের করা ওই সামান্য একটা ভুলের জন্য কত বড় ক্ষতি হতে পারে ওদের অর্গানাইজেশনের। মৃণাল যখন গাড়িতে করে ফিরছে, ঠিক তখনই একটা গাড়ি পিছন নিয়ে নিল তার। এদিকে বিনয় তখন খুব মন দিয়ে বোম লাগানো ছোট্ট পুতুলটা একটা লাইনের কাছে লাগাতে ব্যস্ত, যেখানে ঠিক 12টায় বোমাটা ফাটলে পাশাপাশি 2টো লাইনে আসা 2টো গাড়ি একসঙ্গে ব্লাস্ট হবে। বিনয়ের মুখে ফুটে উঠল একটা অদ্ভুত হাসি। তারপর ঝটপট সেখান থেকে বেরিয়ে সে মিশে গেল মুম্বাইয়ের জনবহুল রাস্তায়। যেদিন মুম্বাই শহরের 2টো স্টেশনে সেই বোমের পরিকল্পনা চলছিল, সেই দিনই মুম্বাইয়ে এসে পৌঁছেছিল ওরা 4 জন। যথারীতি আগের মতোই লিলি আর তানিশা রইল আন্ডারগ্রাউন্ডে। এমনকি মুম্বাইতে ওদের ইন্টেলিজেন্স ব্যুরোর যে দলটা রয়েছে, তারাও জানতে পারল না যে ওরা মুম্বাইতে এসেছে। কারণ এত অল্প সময়ের মধ্যে এত বড় একটা খবর ছড়িয়ে পড়লে সমস্যাটা বাড়বে। স্টেশনের খবর যে কিভাবে খুঁজে বার করেছিল রাজবীর,
সেটা বিক্রম জানে না। তারপর দুজনে বেরিয়ে পড়ল দুদিকে। ইন্টেলিজেন্স ব্যুরোর একটা স্পেশাল টিমকে সমস্ত কথা বলাই ছিল। তারাই আসলে গিয়েছিল মৃণালকে ধরতে। মৃণাল বেরিয়ে পড়ার সঙ্গে সঙ্গে যখন একটা গাড়ি পেছনে এলো, তখন অন্য আরেকটা গাড়ি পেছন নিল সেই গাড়িটার, এবং সেই গাড়িতে তখন ড্রাইভারের পাশে বসে রয়েছে বিক্রম নিজে। খুব সাবধান, যেভাবেই হোক ওই সামনের লোকটাকে জ্যান্ত ধরতেই হবে। ওকে জ্যান্ত ধরতে পারলে ওর মুখ থেকে কিন্তু সব কথা বের করা যাবে। ড্রাইভার কিছু বলল, কিন্তু সে কথা শোনা গেল না। বিক্রম তখন সামনের দিকে তাকিয়ে দেখছে দুটো গাড়ি যাচ্ছে, একটা সামনে একটা পেছনে। সামনের গাড়িতে রয়েছে ওই লোকটা যাকে সে গুলি খাওয়া অবস্থায় স্টেশন থেকে বাইরে বেরিয়ে আসতে দেখেছে। কিন্তু পেছনের গাড়িতে কারা আছে বিক্রম ব্যাপারটা বুঝতে পারল না। তাহলে কি অন্য কেউ তার জন্য অপেক্ষা করছিল? বিক্রমের মাথার ভেতর একসাথে অনেক কিছু চলতে লাগলো। ডেল্টা যদি কোনো অর্গানাইজেশন হয়, তাহলে তো মাত্র 2-3 জনকে ওরা এই কাজটা করতে পাঠাবে না। তার মানে দ্বিতীয় গাড়িতে ওদেরই লোক রয়েছে। কিন্তু তাহলে লোকটা ওদের দেখে পালাচ্ছে কেন? সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চমকের মতো কথাটা মাথায় এলো বিক্রমে। কলকাতায় ওদেরই দলের একজনকে জেরা করার সময় লোকটা মুখ ফসকে কথাটা বলে ফেলে, ডেল্টা কখনো শত্রুর শেষ রাখে না, যারা বেইমানি করে তাদের ছাড়ে না। তার মানে পেছনের গাড়িটা ওই লোকটাকে মারতে এসেছে। তাড়াতাড়ি যেভাবে হোক ওই সেকেন্ড গাড়িটাকে টপকে আমাদের প্রথম গাড়িটার কাছে পৌঁছতে হবে, না হলে ওই লোকটা মরে যাবে। তখনই বিক্রমের মোবাইলটা বেজে ওঠে। মোবাইলটা তুলতেই বিক্রম দেখতে পায় রাজবীর ফোন করছে। এখানে তো চলে এসেছি, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না। সব আগের মতো রয়েছে ঠিকই, যদিও এখনো 12টা বাজতে অনেকটাই সময় বাকি। রাজবীর, এই যে দুটো বোম 12টার সময় ফাটবে, সেটার লিডটা তুমি কোথায় পেয়েছিলে? লিড তো তুমি দিয়েছিলে। সেই সূত্র ধরে আমি কয়েকজন খুচরকে কাজে লাগিয়েছিলাম। তাদের মধ্যেই একজন ব্যাপারটা জানিয়েছে, তবে অনেক ভেতরের খবর। সমস্ত কিছু প্ল্যান ভেতর থেকে হয়েছে, এবং শুধু কায়দারের সঙ্গে কাল সন্ধ্যের দিকে একজন দেখা করতে এসেছিল, তাকে ফলো করে এই খবরটা পাওয়া গেছে। আমার মনে হয় এক্ষুনি স্টেশনের কাছে একটা বোম স্কোয়াড পাঠিয়ে দেওয়া দরকার। খালি হাতে বেরিয়েছে, তার মানে ভেতরেই কোথাও এখনো বোমটা আছে। ঠিক আছে, আমি এক্ষুনি তার ব্যবস্থা করছি। রাজবীর ফোনটা নামিয়ে রাখতে বিক্রম এগোতে থাকে সামনের দিকে। যেভাবেই হোক লোকটাকে মরতে দেওয়া যাবে না, ধরতেই হবে। মৃণাল ড্রাইভারকে খুব দ্রুত সামনে থেকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছিল। দুটো ব্যাপার সে বুঝতে পেরেছে, পুলিশের লোক ছাড়া তার পেছনে অন্য একটা গাড়ি লেগেছে, এবং সেই গাড়ির লোকগুলো যে তাকে বাঁচাবার জন্য আসছে না, সেটা সে ভালো করে জানে। তাড়াতাড়ি তাড়াতাড়ি! ড্রাইভার যতটা সম্ভব জোরে চালাচ্ছিল। সেও বুঝতে পারছিল ব্যাপারটা সাধারণ নয়, সমস্যা কিছু একটা আছে, আর সেই সমস্যার জন্যই এত টাকা দিয়ে লোকটা তার গাড়িতে উঠেছে। সে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে, কিন্তু মুম্বাই শহরের ব্যস্ত রাস্তার মধ্যে ওয়ান ওয়ে থাকলেও এত গাড়ি ঘোড়া কাটিয়ে খুব দ্রুত সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়। পেছন থেকে দুটো গাড়ি তখন তাদের ফলো করে চলেছে। পেছনের গাড়ি হঠাৎ করে একদম কাছাকাছি চলে আসে। এক মুহূর্তের মধ্যে ড্রাইভার দেখতে পেল পেছনের গাড়ির কাছের জানালাটা খুলে যাচ্ছে। মুখে রুমাল বাঁধা দুজন গাড়িতে আছে, একজন ড্রাইভার আর তার পাশে একজন। তার হাতে উদ্যত রিভলভারটা তুলে সামনের দিকে গুলিটা চালাতে যাবে, এমন সময় ড্রাইভার আচমকাই গাড়িটা ঘুরিয়ে দিল তার দিকে। অন্যদিকে লোকটা বোধহয় এমনটা আশা করেনি, তাই তাড়াতাড়ি গাড়ির ধাক্কা সামলাতে নিজেও স্টিয়ারিং একপাশে ঘোরাতে খানিকটা সরে গেল রাস্তার একপাশে। আর সেই সামান্য সুযোগে সামনে ড্রাইভার বেরিয়ে গেল সামনের দিকে। পেছন থেকে ব্যাপারগুলো বিক্রম বুঝতে পারছিল না, বুঝতে পারবে বা কি করে। তার মাথায় তখন ঘুরে বেড়াচ্ছে 12টার সময় বোম ফাটবে, কিন্তু দুটো বোমের মধ্যে একটাও এখনো খুঁজে পাওয়া যায়নি। রাজবীর যদিও ইনফর্ম করে এবং তার সঙ্গে লিলি তানিশাকে সমস্ত ব্যাপারটা জানিয়ে দেবে, ওরা দুজনে ব্যবস্থা করবে যা করার। কিন্তু যদি সামান্য ভুল হয়ে যায় আর অন্তত একটা স্টেশনেও যদি ক্ষতি হয়, তাহলে তো বিপদ। আসল মাথাগুলো এমনিতেই সরে যাবে। বিক্রমের মনে পড়তে লাগলো কিসমতের কথা। মুম্বাই শহরে ডেল্টা অর্গানাইজেশনের যে আসল মাথা,
তার সঙ্গে মুলাকাত এর মধ্যেই হয়ে গেছে বিক্রমের। কথাটা মনে পড়তে বিক্রমের মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। কিসমতের মৃতদেহটা খুঁজে পেতে পেতে অনেক সময় লাগবে ওদের। বিক্রমের নিজের বাড়ির ছাদের ওপর থাকা জলের ট্যাঙ্কের মাঝে মৃতদেহটাকে শক্ত করে ভারী কয়েকটা জিনিস দিয়ে বেঁধে ফেলে রেখে এসেছে। অন্তত মাসখানেক নিশ্চিন্ত তার মধ্যেই কিসমতের খোঁজ না পেয়ে কেউ কেউ যেতে পারে সেখানে, তবে তাতেও সময় লাগবে। এভাবে ওদের ধরা যাবে না। তুমি সরো, আমি দেখছি। শুয়োরের বাচ্চাগুলোকে পালাতে দেওয়া যাবে না, অন্তত একটাকে তো ধরতেই হবে, না হলে। ধপ করে ড্রাইভারের সিটে গিয়ে বসে পড়ল বিক্রম। হাত ঘড়িটা একবার দেখে নিল, প্রায় 10টা বাজতে চলেছে। হাতে রয়েছে আরো 2 ঘন্টা। তারপর দ্রুত গতিতে গাড়িটা এগিয়ে দিল সামনের দিকে। ঠিক তখনই একটা প্রচন্ড বিস্ফোরণে যেন 4-5টা থরথর করে কেঁপে উঠল। বাধ্য হয়ে বিক্রমকে ব্রেক কষতে হলো। ততক্ষণে সামনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে গেছে। সামনের দিকে তাকিয়ে দেখল আগুন জ্বলছে, গল গল করে ধোঁয়া উঠছে কালো। গাড়ি থেকে বেরিয়ে দ্রুত সামনের দিকে এগিয়ে গিয়ে সে যেটা দেখতে পেল তাতে বিক্রম নিজের ডান হাতটা মুঠো করে বাঁ হাতে একটা খুশি মেরে বলল, সব আবার ভেসে গেল। ওগুলোকে এতটা সামনে পেয়েও কাউকে ধরতে পারলাম না। বিক্রমের ড্রাইভার বেরিয়ে এসেছিল। সামনে তাকিয়ে সেও অবাক হয়ে গেছে। 2টো গাড়ি রাস্তার এক পাশে একসঙ্গে ধাক্কা মেরেছে। 2টো গাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে। গাড়ির ভেতরে থাকা লোকগুলো বোধহয় মুহূর্তের মধ্যে আগুনের মধ্যে পুড়ে ঝলসে গেছে। মৃতদেহের টুকরোগুলো ছিটকে এসে পড়েছে বাইরে। তার মধ্যে একজনকে এবার দেখতে পেয়ে গেল বিক্রম। কালো হয়ে গেছে চেহারাটা, তবুও বেঁচে রয়েছে। কোনো রকমে হাত পা নাড়াচ্ছে। বিক্রম আর ড্রাইভার ছুটে গেল সেই দিকে। জল নিয়ে এসো, তাড়াতাড়ি একটু জল নিয়ে এসো। ড্রাইভার জল নিয়ে এসে তার চোখে মুখে জল দিতে বিক্রম যেন অল্প অল্প হলেও বুঝতে পারল এটা ওই লোকটাই যার গুলি লেগেছিল। আমায় বাঁচাও, আমায় বাঁচাও। যা হয়েছে তাতে বাঁচার কোনো চান্স নেই। সত্যি কথা বল, বোম তোরা কোথায় লাগিয়েছিস আর কে কে আছে তোদের আজকের এই প্ল্যানে? মৃণাল একবার মুখ তুলে তাকালো। তার একটা চোখ প্রায় বন্ধ, মুখের এক পাশ ফেটে থকথকে রক্ত বেরোচ্ছে। বলবো না, কিচ্ছু বলবো না। একটা হলেও স্টেশন আজ উঠবে, মানুষ তো মরবেই। শুধু এখানে নয়, এরপর আরো হবে। সেই পুড়ে যাওয়া দেহটাকে চেপে ধরল বিক্রম। তারপর বলল, একটা মানুষের ক্ষতিও আমি হতে দেব না। তার জন্য যদি যে সবকটাকে এরকম জ্যান্ত জ্বালিয়ে দিতে হয় তাহলে শালা তাই করব। মৃণালের মুখে হাসি ফুটে উঠল। কিছু বিড়বিড় করে বলার চেষ্টা করল সে। সামান্য শুনতে পেল বিক্রম, আমার বাড়ির লোককে ওরা জ্যান্ত জ্বালিয়েছিল সেদিন। কোথায় ছিল তোদের পুলিশ? কোথায় ছিল তোদের আইন? কাউকে ছাড়া হবে না, সবাই মরবে, সবাই। এরপরে আর কোনো কথা বলতে পারল না মীনা। ততক্ষণে ড্রাইভারের জন্য অ্যাম্বুলেন্স খবর চলে গেছে। অ্যাম্বুলেন্স ঢুকতে শুরু করেছে দেখে ওরা সেখান থেকে বেরিয়ে পড়ে। বাইরে বেরিয়ে আসতে একটা ফোন এলো। আমাদের টিমে যে লোকেরা ছিল ওই স্টেশনে তারাই বোমটা উদ্ধার করেছে। তবে একটা ব্যাগের মধ্যে ছিল এবং পুতুলের মতো ছোট্ট ছোট্ট সাইজের বোম ছিল। তার ভেতরেই আসল জিনিস ছিল। তবে সমস্যা হচ্ছে আর একটা জায়গায়। সেখানে বোম রেল লাইনের মাঝখানে কোথাও লাগানো হয়েছে এবং রেলেরই একজন গার্ড জানিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের টিম সেখানে গেলেও এখনো বোম খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি তাহলে সেখানে আসছি। তুমি কোথায় আছো এখন? অন দ্য ওয়ে। কিন্তু আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। 10:30 বেজে গেছে এবং মাত্র 1.5 ঘন্টার মধ্যে আমাদের কিন্তু বোম খুঁজে বার করতেই হবে, না হলে কিন্তু বিপদ, ঘোর বিপদ হয়ে যাবে। 1.5 ঘন্টা মানে অনেক সময়। একটা যখন হয়েছে আরেকটা ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, চলে এসো। বিক্রম এগোতে লাগলো।
রাজবীর তখন অন্য পথে এগোচ্ছে, সেই স্টেশনের দিকে যে স্টেশনে রেল লাইনের মাঝে বিনয় বোম লাগিয়েছে। আমি তো কিছু বুঝতে পারছি না মিস্টার রায়, খবরটা কি করে বাইরে গেল যে আজ 12টার সময় আমাদের ওই দুটো স্টেশনে অপারেশন রয়েছে? আমি তো নিজেও বুঝতে পারছি না। আমাদের মধ্যে নিশ্চয়ই এমন কেউ রয়েছে যে বাইরে খবরটা লিক করেছে, না হলে দিল্লি থেকে ওরা এত অল্প সময়ের মধ্যে মুম্বাই চলে এলো আর এখানে এসে একটা বোমা খুঁজে পেয়ে গেল। এখন তো 11টা বাজে, এখনো হাতে 1 ঘন্টা রয়েছে। কিন্তু না না, কিচ্ছু করা যাবে না মিস্টার রায়। ওই বিক্রম আর রাজবীর ওদের দুজনকে আটকাতে না পারলে আমাদের সব প্ল্যান ব্লক হয়ে যাবে। আচ্ছা, ওই দুটোকে একেবারে সইয়ে দিলে কেমন হয়? কাজটা সহজ হবে না। বিক্রমকে যদিও অনেকেই দেখেছে, তাকে চট করে চেনা যাবে, কিন্তু রাজবীর রয়ের প্রাক্তন এজেন্ট, ওকে এত সহজে কবজা করা যাবে না। আমরা অন্য একটা রাস্তা নিতে পারি। ওদের টিমে 2 মেয়ে আছে না, লিলি আর তানিশা, ওদের মধ্যে থেকে যদি যে কোনো একজনকে অপহরণ করা যেত। আরে আপনার কি মনে হয় আমি চেষ্টা করিনি? কিন্তু ওরা কোথায় আছে সেটাই তো খুঁজে বার করতে পারছি না। এখন যদি এই প্ল্যানটাও ব্লক হয়ে যায় তাহলে আমাদের নেক্সট প্ল্যান কি হবে? ডেল্টার কাছ থেকে নতুন কোনো নির্দেশ না আসা পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। এমনিতেই এমন ব্যাপার, তার মধ্যে কিসমতকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, অনেক দিন হয়ে গেল। কিসমত আবার কোথায় গেল? তার বাড়িতে খোঁজ নিয়েছেন? খোঁজ নিয়েছি, কিন্তু কোনো খবরই পাওয়া যায়নি। ব্যাপারটা কেমন হচ্ছে না, আস্তে আস্তে আমাদের সব মাথাগুলো ডাউন হয়ে যাচ্ছে। প্রথমে কলকাতায় ইকবাল, মোহনলাল, এখন কিসমতকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাছাড়া মৃণালকে তো। বিনয় চুপ করল। ওরা যেখানে বসে কথা বলছিল সেটা ছোট্ট একটা ঘর, মিস্টার রায়ের সেই বিলাসবহুল বাগান বাড়ির পেছনের দিকের গোপন একটা ঘর। এখানে এখন কেউ নেই। বিনয় উঠে দাঁড়ালো, হাঁটতে হাঁটতে দেওয়ালের দিকে এগিয়ে গেল যেখানে সেই আরটিএক্স রাখা আছে। সেই বাক্সে একবার হাত বুলালো, তারপর বলল, মিস্টার রায়, আপনাকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলে ভেবে রেখেছিলাম, কিন্তু সেটার বলা হয়ে ওঠেনি। জানি এখন সঠিক সময় নয়, কিন্তু আমার মনে হয় এখনই সেই কথাগুলো আপনাকে বলা দরকার। তাছাড়া মৃণাল আর ফিরবে বলে মনে হয় না। যদি পুলিশ কিংবা ওদের থেকেও বেঁচে যায় তাহলে আমাদের লোকেদের হাতে তাকে মরতে হবে। কিন্তু কেন? মৃণাল তো আমাদেরই লোক, তাছাড়া আমাদের কাজের জন্য তো সে গেছে। ডেল্টার নিয়ম আপনি ভুলে যাচ্ছেন মিস্টার রায়। নিজেকে দেওয়া কাজটুকু সম্পন্ন করতে না পারলে এবং তার তরফ থেকে আমাদের যদি কোনো ক্ষতির সম্ভাবনা থাকে তাহলে। ডেল্টা সব থেকে কাছের লোকেদের খুন করবার জন্য 2 বার ভাবে না, সে কথা আমি জানি বিনয়। আমি আমার ডান হাত হারিয়েছি সেই একটাই কারণে, কিন্তু তাই বলে মৃণাল। বিনয় আরো কিছু বলতে যাচ্ছিল, ঠিক তার আগেই একজন দরজার উপরে ধাক্কা দেয়। বিনয় দরজা খুলতে বাইরে থেকে একটা লোক এসে বিনয়কে আস্তে আস্তে কি যেন বলে। কথাটা শুনতে শুনতে বিনয়ের চোখে মুখে যেটা ফুটে ওঠে সেটা রাগ ছাড়া অন্য কিছু নয়। হুড়মুড় করে ঘরে এসে টেবিলের ওপর একটা খুশি মেরে বিনয় বলল, আমি জানতাম এমন কিছু একটা হবে। ওই রাজবীর আর বিক্রম যখন একসাথে হয়েছে আমাদের সমস্ত প্ল্যান বানচাল করে দেবে, কিন্তু বোমটা খুঁজে পেল কি করে? বিনয়কে এতটা অস্থির দেখে মিস্টার রায় চিন্তিত হয়ে পড়লেন। তাড়াতাড়ি চেয়ার থেকে উঠে বিনয়ের দিকে এগিয়ে গিয়ে মিস্টার রায় বললেন, কি হয়েছে? ওরা আর একটা বোম খুঁজে পেয়ে গেছে। এখন আমাদের হাতে আর কিছুই করার নেই। আজ রাতেই ডেল্টার সঙ্গে যোগাযোগ করতে হবে, আর কয়েকদিনের মধ্যেই যেভাবেই হোক দিল্লি আর হায়দ্রাবাদ 2টো জায়গায় একসাথে উড়িয়ে দেওয়ার প্ল্যান করতে হবে, যাতে 2টো জায়গায় ওরা একসাথে থামাতে না পারে। আমি আর কোনো রকম অপেক্ষা করতে চাই না। মিস্টার রায় বিনয়ের মুখের দিকে তাকিয়ে আর কিছু বলতে পারল না। বিনয়ের মুখ যেন টকটকে লাল, যেন গনগনে আগুন এখন বিনয়ের চোখে মুখে ছড়িয়ে পড়েছে। একটা সামান্য ভুল আর তার বিনিময়ে দুজনকে হারাতে হয়েছে ওদের। যদি সেই বিশ্বাসঘাতককে চিহ্নিত করা যায় তাহলে তাকে চরম শাস্তি যে ডেল্টা দেবে সেই কথা
ভালো করেই জানে মিস্টার রায় নিজেও। আমাদের কাছে থাকা ইনফরমেশন হিসেবে ওদের যে ঘাঁটিগুলো ছিল, মানে কলকাতা, মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ এবং আরও কয়েকটা জায়গা, কিছু তথ্য থেকে মনে হয় ওই জায়গাটা বারাণসীর কাছাকাছি কোথাও হবে। কলকাতায় যে টিমটা ছিল সেটা এই মুহূর্তে পুরোপুরি ছন্নছাড়া। তাছাড়া মুম্বাইয়ের যে মাথা, সেই কিসমত এখন নেই, তাই মুম্বাইতে ওদের যেতে একটু সময় লাগবে। এরপর ওদের টার্গেট থাকবে দিল্লি, হায়দ্রাবাদ আর বারাণসী। কিন্তু এর পরের প্ল্যান কি? এই মুহূর্তে আমাদের কোনো প্ল্যান নেই। ওদের কোনো লোককে কিন্তু আমরা সেভাবে ধরতে পারিনি। একমাত্র আমাদের যে ইনফরমার ওদের মধ্যে কাজ করছে তার জন্যই কিন্তু আমরা এত খবর পাচ্ছি, এবং এরপরে যে ওরা বড় কিছু একটা প্ল্যান করতে চলেছে সেটাও আমরা জানি। রাজবীর চুপ করে বসেছিল ওদের এই গোপন ঘরে। তখনও স্ক্রিনে বেশ কয়েকটা জায়গায় সিসিটিভি ফুটেজ চলছে। সামনে ছড়িয়ে রয়েছে ফাইলপত্র, রিভলভার, ফোন। রাজবীর কিন্তু কিছু বলছিল না। সে আজ দুপুরের ব্যাপারটাই ভাবছিল। রাজবীর যখন হুড়মুড় করে গিয়ে স্টেশনে পৌঁছায়, ততক্ষণে স্টেশন প্রায় খালি করে দেওয়া হয়েছে। রাজবীর বলে দেওয়া বোম স্কোয়াড এবং আরও কয়েকজন লোক ততক্ষণে গোটা স্টেশনে তল্লাশি শুরু করেছে। রেল লাইনের মাঝে যে বোমটা আছে সেই কথা কিন্তু কেউ প্রথমে ভাবেনি। ওরা খোঁজাখুঁজি করছে। একজন রেল কর্মচারী এগিয়ে আসে, রাজবীরকে বলে, স্যার স্যার আপনারা বোম খুঁজছেন তো? একটু আগে একটা দুটো লোককে আমরা ওই রেল লাইনের দিকে নামতে দেখেছিলাম। রেল লাইনে? কিন্তু এখানে তো রেল লাইনের দিকে নামার কোনো পারমিশন নেই। তাহলে ওরা এখনো গেল কি করে? জানি না স্যার, ও সময় তো কোনো ট্রেন ছিল না। ওই দিকটায় তো কেউ চট করে যায়ও না। তাছাড়া দেখতেই তো পারছেন এই লাইনটা ওই দিকে ঘুরে গেছে। ওই দিক দিয়েই কখন নেমে চলে গেছিল। যখন ওখান থেকে আসে তখন আমি দেখতে পেয়েছি। চিৎকার করে চলে যেতে বললাম, কিন্তু আমার কোনো কথাই শুনলো না। সোজা হেঁটে এসে ওই দিক দিয়ে উঠে চলে গেল। আমি যে গার্ডকে ডাকবো ততক্ষণে ওরা তো চলে গেছে। এখন যখন বোমের কথা শুনলাম, এখন আমার মনে হচ্ছে ওরা সেই জন্যই হয়তো গিয়েছিল। রাজবীর অবাক হয়ে গেল। এতক্ষণ ধরে ওরা স্টেশনে খুঁজছিল, কিন্তু স্টেশনে খুঁজেও কোথাও কিছুই পায়নি। তাদের মেশিনের টিপ টিপ শব্দ ছাড়া অন্য কোনো শব্দ ধরা পড়েনি। এবার রাজবীরের কথায় ওরা সকলে মিলে নামল রেল লাইনের ওপরে। জমায়েতের তার মধ্যে কিছু লোকজন তখনও সেখানে ছিল। রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলো সবাই। রাজবীর, বোম স্কোয়াড এবং রেল কর্মচারীর দুজন ওদের সঙ্গে এগোতে লাগলো। রাজবীরের সময় অনুযায়ী 12টার সময় বোমটা ফাটার কথা। 12টা বাজতে তখনও মিনিট 15 বাকি। প্রত্যেকটা সেকেন্ড যেন একটু একটু করে এগিয়ে গিয়ে ওদের হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছিল। রাজবীর কিন্তু সেসব ভাবছিল না। তার লক্ষ্য ছিল যেভাবেই হোক বোমটাকে উদ্ধার করতেই হবে। তার দুপাশে রেল লাইন ধরে চলতে থাকা বোম স্কোয়াডের লোকেদের হাতে মেশিনের পিবি শব্দের মাঝখান থেকে রাজবীর চলতে থাকে। পেছনের দিকে আরো লোকজন। সবকিছু মিলিয়ে চারপাশে যেন একটা অদ্ভুত পরিবেশ তৈরি হয়েছিল। রাজবীরের এমন অভ্যাস আছে, একসময় সে যুদ্ধ বিমান পর্যন্ত চালিয়েছে। আর্মি ট্রেনিং, তারপর সেখান থেকে এয়ারফোর্স, তারপর সেখান থেকে স্পেশাল ডিপার্টমেন্টে কাজ, তারপর সেখান থেকে রয়ের এজেন্ট। রাজবীরের জীবনে আপ অ্যান্ড ডাউন চলেছে, কিন্তু বিপদ কখনো তার সঙ্গ ছাড়ে না। এই যে আজ 15 মিনিটের মধ্যে যদি বোমটা উদ্ধার করা না যায়, তাহলে গোটা স্টেশন যে উড়িয়ে যাবে সেই কথা রাজবীর ভালোভাবেই জানে। বারবার জনতা আর অন্যান্য লোকেদের স্টেশন চত্বরের বাইরে যাওয়ার কথা সে বলে দিয়েছে। এখানে বোম লাগানোর জায়গায় যখন কেউ লাইনে বোম লাগিয়েছে, তার মানে সে নিশ্চয়ই জানতো আমরা এখানে খুঁজতে আসবো। তার মানে কেউ আমাদের ভাবনার উপর থেকে ভাবার চেষ্টা করছে। ঠিক তখনই
বিক্রমের সঙ্গে কথা হয়েছিল তার। অপর প্রান্ত থেকে বিক্রম বলছিল, আমি বোধহয় সময়ের মধ্যে ঢুকতে পারবো না, যা করার তোমাকে করতে হবে। কিন্তু প্রথম বোমটা তো আমরা স্টেশনে পেয়েছি, তাহলে এটা রেল লাইনে কেন? এতক্ষণ ধরে আমরা প্রতিপক্ষকে একটু ছোট বলেই ভেবেছিলাম, কিন্তু এবার বোঝা যাচ্ছে যে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, এগুলো যেন ওদের নজরে আছে। সাবধান বিক্রম, এই দিকটা আমি সামলে নিচ্ছি। ঘড়ির কাঁটা দেখতে দেখতে পৌঁছে যায় আগে। আর মাত্র 10 মিনিট পরে প্রাণপণে লোকেরা খুঁজে চলেছে। যে রেল কর্মচারী রেল লাইনের কথা বলেছিল সে ওদের সঙ্গে এসেছে। রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে আরেকটু সামনের দিকে এগিয়ে এসেছে। এমন সময় ব্যাপারটা চোখে পড়ল রাজবীরে। ঠিক এইখানে এসে সোজা চলতে থাকা রেল লাইনগুলো খানিকটা ক্রস করেছে। ক্রসের মাঝখানে এখানে ওখানে রেল লাইনে সামান্য উঁচু নিচু হয়ে আছে। রাজবীর বুঝতে পারল এটাই হলো আদর্শ জায়গা। জোর করে সেখানেই খুঁজতে বলল। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরে একটা মেশিনের শব্দ হঠাৎ করে বদলে গিয়ে খুব দ্রুত হতে রাজবীর চমকে ছুটে গেল সেই দিকে। সেইখানে দুটো রেল লাইনের একে অপরকে ক্রস করেছে। দুটো রেল লাইনের ক্রসিং এর জায়গায় ফিশ প্লেটের পাশে একটা ছোট্ট কি যেন পড়ে আছে। রাজবীর সঙ্গে সঙ্গে হাতে গ্লাভস পরে নিল। ওরা মুখে মাস্ক পরা। এগিয়ে গিয়ে বম্ব স্কোয়াডের লোকেদের নির্দেশ দিতে তারা সেই ছোট্ট পুতুলটাকে তুলে আনলো। একটা ছোট্ট পুতুল, দেখে মনে হয় কোনো বাচ্চা ছেলেমেয়ের হাত থেকে পুতুলটা পড়ে গেছে, কিন্তু সেই পুতুল থেকে বেরিয়ে আসছে ওই রেডিয়েশন। ঝট করে পুতুলটাকে খুলে ফেলল ওরা। তারপর ভেতরের দিকে তাকাতেই আরডিএক্স এর ছোট্ট পাত চোখে পড়ল। কি হলো, কি ভাবছো? ডেল্টা আরডিএক্স ব্যবহার করছে, আর এটা ভারতবর্ষে যে বেশ খানিকটা ঢুকেছিল 26/11-র আগে, এটা কিন্তু আর ব্যবহার করা হয়নি। এখন সেটা ব্যবহার করা হচ্ছে, মানে বড় কোনো প্ল্যান আছে। একটা ব্যাপার, মাসখানেক পরে কিন্তু বারাণসীতে মানে কাশীতে একটা বড় উৎসব আছে। যদি সেই উৎসবটাকে কোনোভাবে টার্গেট করা হয় তাহলে কিন্তু আমরা সমস্যায় পড়ব। অত বড় উৎসবে এত লোকেদের ভিড়ে সাহায্য ছাড়া আমরা কাজ করতে পারবো না। হাতে এখনো 1 মাস সময় আছে। তার আগে যদি দিল্লি আর হায়দ্রাবাদের উপর অ্যাটাক হয় তাহলে। বিক্রম কিছুই বুঝতে পারছিল না এরপরে কি হবে। দুটো বোম উদ্ধার করা গেলেও কাউকেই ধরা যায়নি। মৃণাল মারা গেছে, কিসমত মরেছে তার নিজের হাতে। কলকাতায় মোহনলাল, ইকবাল এদের কাছ থেকে কিছুই বার করা যায় না, কিন্তু এখনো অনেকেই আছে। কায়দার আছে, মিস্টার রায় বলে একটা লোক আছে, তাছাড়া আরও একটা কেউ রয়েছে যে অলক্ষ্যে থেকে এই সব কিছু চালাচ্ছে। আমার মনে হয় ওরা আর বসে থাকবে না। আচ্ছা, দিল্লি আর হায়দ্রাবাদে ওদের মেন মাথা এবং কোন গ্রুপ, এসব ইনফরমেশন বার করা আছে? দিল্লিতে ডেল্টার মাথা হলো জনার্দন বলে একজন। তার জাহাজের ব্যবসা এবং জাহাজের ব্যবসার পাশাপাশি ডেল্টার বিভিন্ন কাজে সে জড়িয়ে আছে, কিন্তু সেভাবে কোনো ইনফরমেশন আমরা খুঁজে বার করতে পারিনি। হায়দ্রাবাদে আনন্দ যাদব বলে একজন আছে, বড় একটা সফটওয়্যার ডেভেলপিং কোম্পানির সিইও, কিন্তু ভেতরে ভেতরে তার সঙ্গে যোগাযোগ রয়েছে ডেল্টার। সমস্ত টেকনিক্যাল এবং সাইবার হেল্প এই কোম্পানি থেকে আসে। তাহলে আমাদের টিমকে কাজে লাগিয়ে দিই। এই জনার্দন আর আনন্দের উপরে নজর রাখুক, তারপর যদি কোনো মুভমেন্ট দেখি তখন হয় আমরা বেরোবো। কায়দারের উপর এখানে লিলি নজর রাখুক, আর তানিশা এদের ব্যাপারে আরও ইনফরমেশন বার করুক। যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। কেন জানি না মনে হচ্ছে ওরা কিন্তু আমাদের খুব বেশি সময় দিতে রাজি না। হ্যাঁ, সময় আমিও চাই না বিক্রম। এই ডেল্টার মাথাটাকে যতক্ষণ না পর্যন্ত আমি নিজের হাতে গুলি করতে পারছি ততক্ষণ আমার শান্তি হবে না। অনেক দিন পর এমন একটা ব্যাপার হাতে এসেছে যেটা চট করে শেষ করতেই পারছি না। ডেল্টাকে আমি দেখতে চাই বিক্রম। বিক্রম তাকে দেখতে চায়। বিক্রমও অপেক্ষা করছে তার জন্য। যে ব্যাপারটা আজ থেকে প্রায় কয়েক মাস আগে কলকাতা থেকে শুরু হয়েছে, সেই ব্যাপারটা এখনো চলছে। বিক্রম জানে এটা শুধু ভারতবর্ষ নয়, তার সঙ্গে আরো অনেক বড় কিছু জড়িয়ে আছে। ডেল্টাকে আটকাতেই হবে, না হলে গোটা দেশে একটা বড় সর্বনাশ হয়ে যাবে। বিক্রম কিছু বলবে তার আগেই এক
একটা ফোন এসে ঢুকলো তার মোবাইলে। বিক্রম ফোনটা তুলে নিয়ে কথা বলতে বলতে বেরিয়ে গেল বাইরের দিকে। তুমি কি সত্যি সত্যি জানতে এমন কোন নির্দেশ দেবে ডেল্টা? আর নির্দেশের মাত্র 3 দিনের মধ্যে আমরা যেন দিল্লি আর হায়দ্রাবাদে আমাদের লোকেদের সাহায্য নিয়ে যে কোনো একটা জায়গাতে হলেও বোমা ব্লাস্ট করতে পারি, যাতে ওদের আবার টনক নড়ে যায় এবং মুম্বাইতে 2টো অ্যাটাক থামিয়ে দেওয়ার বদলা নেওয়া যায়। আর এই কাজের জন্য সাহায্য করবে আমাদের আরো একজন, তাকে আমি আজই খবর পাঠিয়ে এখানে ডেকে এনেছি। দিল্লি থেকে আজই এখানে এসেছে জনার্দন। এই যে জনার্দন এসে ঢুকল। লম্বা রোগা চেহারা, মাথায় মাঝারি আকারের চুল, মুখে একটা কাটা কাটা ভাব রয়েছে। জনার্দনের পরনের পোশাক বেশ দেখে মনে হয় কোনো সরকারি অফিসার হবে। খুব একটা খারাপ ভাবেনি বিনয়। জনার্দন এবং মিস্টার রায় তাও স্বীকার করল। সেই দিনই ওরা পরিকল্পনা করে ফেলল এখান থেকে ফিরে যাবে দিল্লিতে। সেখানে গিয়ে সে প্ল্যান করবে এবং কালই সকালের দিকে হায়দ্রাবাদ বেরিয়ে পড়বে মিস্টার রায়। সেখানে গিয়ে আনন্দ যাদবের সঙ্গে মিলে ওখানকার প্ল্যানটা সে নিজেই করবে। এরপর সবাই চলে যায়। বিনয় ফিরে যায় নিজের সেই গুলি ঘুঁজি ভেতরের ছোট্ট ঘরটায়। এই ঘরে মৃণাল মাঝে মাঝে আসত। মৃণালের সঙ্গে কলকাতায় কাটানো প্রথম দিকের স্মৃতিগুলো বিনয়ের কেমন যেন ঝাপসা মনে আছে। বিছানার উপর কিছুক্ষণ চিত হয়ে শুয়ে থাকে সে। ঘরের দেওয়ালগুলো কেমন কালচে হয়ে গেছে। মাথার উপর একটা ফ্যান রয়েছে, কিন্তু সেটা চালালে হাওয়ার চেয়ে শব্দ বেশি হয়। বিনয়ের বারবার মনে পড়তে লাগলো মৃণালের কথা। সে বলেছিল, দেখবি একদিন এই ডিলটার মাথায় যে বসে আছে তাকে আমি ঠিক দেখব। কি করে দেখবি? সমস্ত ইনফরমেশনই তো আমাদের অনলাইন হওয়ার পর দেয় ডেল্টা। ডেল্টা যদি আমাদের সামনে আসতে চাইতো তাহলে তো আগেই আসতে পারতো। আসবে আসবে, আমি এমন কিছু করে তাকে খুশি করব যে সে নিশ্চয়ই আমার সঙ্গে দেখা করার জন্য আসবে। তখন ডেল্টার ডান হাত হব আমি। মৃণালের কালো হয়ে পড়ে যাওয়া শরীরটা ভালোভাবে দেখতে পায়নি বিনয়। তার লোকের কাছে শুনেছিল যা শোনার। তার লোকেরাই বলেছিল অ্যাক্সিডেন্ট। এরপর আশেপাশে তাদের লোকেরা গিয়েছিল, কিন্তু পুলিশ চলে আসায় তারা কাছাকাছি যেতে পারেনি। ফিরে এসে বিনয়কে কথাগুলো বলেছিল। বিনয়ের মনে হলো সিলিংয়ের কাছে দেওয়ালে যে কালো ঘষা দাগ, সেই দাগটা যেন ঠিক মৃণালের কালো হয়ে যাওয়া মৃতদেহের মতন। যাদের জন্য এটা হয়েছে মৃণাল, তাদেরকে এত সহজে ছাড়বো না। বিনয় উঠে পড়ল। মোবাইলে বেশ কিছুক্ষণ কাদের সঙ্গে যেন কথা বলল। তারপর আবার গিয়ে শুয়ে পড়ল বিছানায়। 2 দিনের মধ্যে অনেকগুলো কাজ করতে হবে। দিল্লি, হায়দ্রাবাদ এবং তার সঙ্গে সঙ্গে লিলি আর তানিশার মধ্যে যে কোনো একজনকে কিডন্যাপ করার ব্যবস্থা তাকে করতেই হবে। এর মাঝে 2 দিন কেটে গেল। সেদিন তানিশা কোনো একটা কারণে বাইরে বেরিয়েছিল, কিন্তু অনেক সময় হয়ে যাওয়ার পরে তানিশাকে না দেখে লিলি কেমন চিন্তায় পড়ে গেল। প্রথমে কয়েকবার তাকে ফোন করলো, কিন্তু ফোনে পাওয়া যাচ্ছে না দেখে তখন বাধ্য হয়ে রাজবীর আর বিক্রমকে কথাগুলো জানাতেই ওরা ঝটপট ফিরে এলো ওদের গুপ্ত জায়গায়। কতক্ষণ হয়েছে? প্রায় 3 ঘন্টা হয়ে গেল, কিন্তু তানিশার তো এত সময় লাগার কথা নয়। তেমন কিছু হলে সে আমায় ফোন করে বলতো, কিন্তু আমি ফোন করেছি, ফোনে পাওয়া যাচ্ছে না, তারপর আবার এতক্ষণ সময় লাগছে। কি কাজে গেছিল? ডেল্টার দিল্লি অর্গানাইজেশনের মাঝে আমাদের যে খোঁচর আছে সেই খোঁচরের সঙ্গে দেখা করার কথা ছিল, ওদের নেক্সট প্ল্যান নিয়ে যদি কিছু বাইরে বেরিয়ে আসে তার জন্যে। কিন্তু এত দেরি হচ্ছে। শেষবার তানিশার ফোন থেকে কিছু? হ্যাঁ, একটা টেক্সট এসেছে। সেই 2 জায়গার ল্যাটিটিউড আমি সার্চ করে দেখেছি। সেই 2 জায়গার মধ্যে একটা দিল্লিতেই আর একটা হায়দ্রাবাদের। দিল্লিতে ইন্ডিয়া গেটের সামনে, যেখানে সেবার অনেকগুলো লোককে হস্টেজ বানিয়ে ভিডিও করা হলো, সেই জায়গায় লোকেশন। আর হায়দ্রাবাদের একটা বড় শহর ডেভেলপ এরিয়া, যেখানে বেশ কিছু কোম্পানি থেকে শুরু করে অনেক বড় বড় বাড়ি ঘর,
এক কথায় বলা যায় যেখানে অনেক লোকজন একসঙ্গে থাকে এমন একটা জায়গা। যখন এই টেক্সট তানিশা পাঠিয়েছে তারপর থেকেই কি তার ফোনটা বন্ধ? আমি তো টেক্সট পেয়েই সেগুলো খুঁজতে শুরু করেছিলাম, তখন ব্যাপারটা ভাবিনি, কিন্তু পরে কি কারণে যেন ফোন করতে গিয়ে দেখলাম ফোনটা আর লাগছে না। যদি ফোনটা অন্য কারোর হাতে পড়ে যায় এবং সে যদি বুঝতে পারে যে ওই লোকেশনগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে, তাহলে এটা হবে না। আমি কিংবা তানিশা যখনই একে অপরকে কোনো ইনফরমেশন পাঠাই তখন সেটা ছবি তুলে একবারের জন্যই পাঠাই। সেকেন্ড টাইম সেটা ওর তরফ থেকে কিংবা এর তরফ থেকে দেখা যাবে না, তাই এদিক ওদিক থেকে নিশ্চিন্তে কেউ বুঝতে পারবে না ব্যাপারটা। কিন্তু সমস্যাটা হলো শুধু তানিশা নয়, তার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই আমাদের দিল্লির অর্গানাইজেশনের খোঁচরও ধরা পড়ে গেছে। তার মানে ওরা জানে সমস্ত ইনফরমেশন আমাদেরকে কে দিচ্ছিল। রহমত আলী। বিক্রমের একটু খারাপ লাগলো। রহমত আলীর জন্য কিসমতের লিডটা সে পেয়েছিল এবং তারপর কিসমতকে সরাতেও রহমত আলী সাহায্য করে, কিন্তু একবার যখন ওদের হাতে পড়েছে তাহলে মৃত্যু নিশ্চিত। তখনই লিলির মোবাইলটা বেজে উঠল। সে দেখতে পেল ফোন আসছে তানিশার মোবাইল থেকে। বিক্রম তাকে ফোন তুলতে বলল আর রাজবীর সঙ্গে সঙ্গে নাম্বারটা ক্র্যাক করার জন্য তৈরি হলো। ফোনটা ধরতেই অপর প্রান্ত থেকে একটা গম্ভীর গলায় কেউ বলে উঠল, হ্যালো, আই এম ডেল্টা। সব কিছুই যখন হয়ে গেছে তাহলে তো এখন আর চিন্তার কিছু নেই, এবার আমরা আপনাদের কাজ করলেই হলো। আমি ওইদিকে প্রায় গুছিয়ে ফেলেছি, এখন ডেল্টা নির্দেশ পেলেই আমরা প্ল্যান শুরু করে দেব। ডেল্টা একটু অপেক্ষা করতে বলেছে। ওদের মধ্যে একজনকে কিডন্যাপ করেছি। তাছাড়া দিল্লিতে ওদের যে খোঁচর ছিল সেই খোঁচরকেও আমরা খতম করেছি। তার ভিডিও ওদের পাঠিয়ে দেওয়া হয়েছে। ওরা কয়েকটা দিন এখন চুপ করে আছে। এই সময় ওরা যে ঠিক কি করতে চাইছে সেটা বোঝা যাচ্ছে না। সেটা না বোঝা পর্যন্ত ডেল্টা চুপ করে থাকতে বলেছে। কিন্তু প্ল্যান তো পুরো রেডি, আমরা চাইলেই দিল্লি আর হায়দ্রাবাদ দুটো জায়গাতেই ধামাকা হবে। আমি সব বুঝতে পারছি জনার্দন, কিন্তু ডেল্টার নির্দেশের বাইরে তো আমরা কিছুই করতে পারবো না। ডেল্টা যদি আমাদের মিশন অ্যাবর্ট করতে বলে তাহলে তো আমাকে ছেড়ে দিতেই হবে। কিন্তু মেয়েটাকে কি করে? বিনয়ের কাছে খবর ছিল দিল্লি অর্গানাইজেশনের ওদের দলের মধ্যে ইন্টেলিজেন্ট ভিউয়ের একজন অনেকদিন ধরে লুকিয়ে আছে। তবে বেশি বড় খবর খুঁজে বের করা তার পক্ষে সম্ভব ছিল না। ছোট ছোট খবরগুলো সে খুঁজে বের করত। ওদের দিল্লি আর হায়দ্রাবাদের প্ল্যানটা হওয়ার পরে আজ সকালে সে গিয়ে দেখা করে ওই তানিশা নামের মেয়েটির সঙ্গে। ডেল্টার লোকেরা নিজেদের লোকেদের ওপর নজর রেখেছিল, তাতে সে ধরা পড়ে যায়। এক ঢিলে দুই পাখি। দিল্লিতেই ওদের আটকে রাখা হয়েছে। ওদের যে ইনফর্মার ছিল রহমত আলী, তাকে খুন করে সে ভিডিওটা করা হয় এবং সেই ভিডিও পাঠিয়ে দেওয়া হয় তানিশার নাম্বার থেকে। শেষবার যে নাম্বারে যোগাযোগ হয়েছিল সেই নাম্বারে। বিনয় অপেক্ষা করছে অন্যদিকে রিয়াকশনের জন্য। তবে এর মাঝে ডেল্টার সঙ্গে যে ওদের কথা হয়েছে সেই কথাটা বিনয় জানত, কিন্তু বিনয় অপেক্ষা করছে অন্য কিছুর জন্য। লিলিকে ছাড়াতে নিশ্চয়ই ওরা আসবে, আর তখন ওদের সঙ্গে এক হাত হয়ে যাবে। এদিকে দিল্লি আর হায়দ্রাবাদ কাবু, আর তার সঙ্গে সঙ্গে যদি ওদের মধ্যে একজনকে নিকেশ করা যায় তাহলে ডেল্টার কাজটা সহজ হয়ে যাবে। ও আচ্ছা, তাহলে আমরা একটা দিন অপেক্ষা করতেই পারি, দেখাই যাক না কি হয়। আর 1 মাস পরে কিন্তু কাশিতে সেই ওটা মনে আছে তো? এত বড় কথাটা আমি কি করে ভুলে যাব বলুন তো মিস্টার রায়? এইসব কিছু তো আসলে ছোট ছোট একটা আতশবাজি। আসল ধামাকা তো হবে ওইখানে, একসঙ্গে কাতারে কাতারে মানুষ মরবে। সে কথা ভাবতেই কেমন একটা গায়ে কাঁটা দিচ্ছি মিস্টার রায়। চারিদিকে রক্ত। আপনারা তৈরি থাকুন। দিল্লি হায়দ্রাবাদের ব্যাপারে কি হবে আমি জানি না, কিন্তু কাশির ব্যাপারটা আমি নিজের হাতে দেখব। বেশ, তাহলে আপডেট দিও বিনয়, তারপর না হয়। ছোট অন্ধকার গলি দিয়ে চট করে ঢুকে এসেছিল ওরা দুজন। একে অপরের মুখটা ভালোভাবে দেখতে পাচ্ছে না। পরনে কালো পোশাক, তাছাড়া অন্ধকার।
তাই ভালোভাবে দেখার কথাও নয়। দুজনের হাতে রিভলভার। ওরা পা টিপে টিপে একটু একটু করে সামনের দিকে এগিয়ে গেল। দিল্লির একদম উপকূলের দিকে এই কারখানাটার খবর ওরা শুধুমাত্র ঘণ্টাখানেক হলো পেয়েছে। তানিশা আর রহমত আলীকে তুলে নিয়ে যে গাড়িটা বেরিয়েছিল সেই গাড়িটিকে একপাশের একটা টোল ট্যাক্স পার করতে দেখা গেছে। যদিও গাড়ির নাম্বার এবং সমস্ত কিছু যে মিথ্যে সেই কথা ওদের বুঝতে অসুবিধে হয়নি, কিন্তু টোল ট্যাক্সে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া গাড়িটার শেষ লোকেশন এখানেই। তাছাড়া একেবারে উপকূলের দিকে বলে এরপরে যদি সামনে টোল ট্যাক্স পেরিয়ে না যায় তাহলে বড় রোড ধরে ওরা আগে কোথাও যায়নি। আর সেই সূত্রেই ওদেরই অন্য এক খোঁচরের মাধ্যমে এই কারখানার খবরটা ওদের কাছে এসেছে। যদি ইন্টেলিজেন্স ব্যুরো এখনো পর্যন্ত জানে না ওরা এখানে রয়েছে। বিক্রম আস্তে আস্তে বলে ওঠে, এভাবে হবে না, আমাদের মধ্যে যে কোনো একজনকে আগে গিয়ে দেখতে হবে, তাহলে পেছন থেকে কভার না রাখলে পেছন থেকে কেউ অ্যাটাক করতে পারে। সেটা আমি দেখছি, তুমি সামনে যাও, আমি তোমার পেছনে থাকতে কেউ কিচ্ছু করতে পারবে না। অন্ধকারের মধ্যে উঁচু পাঁচিল বরাবর ওরা সামনে এগোতে লাগলো। তারপর সুযোগ বুঝে সামনে এগোতে যাবে এমন সময় দেখতে পেল অন্ধকারের মধ্যেই একজন এদিক ওদিক ঘুরছে। সঙ্গে সঙ্গে ওরা থমকে গেল। দেওয়ালের অন্ধকারের সঙ্গে গা মিশিয়ে দুপাশে সরে গেল দুজন। লোকটা যেই ওদের দুজনের মাঝামাঝি জায়গায় এসে পড়েছে এমন সময় দুজন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল সামনের লোকটার উপর। না, গুলি নয়, গুলির শব্দে সবাই জেগে যাবে। লোকটার মাথার কাছটায় দুটো হাত রেখে এমন অদ্ভুতভাবে একটা ধাক্কা মারল রাজবীর যে লোকটা কিছু বুঝে ওঠার আগে তার ঘাড় মট করে ভেঙে গেল। তারপর সেই অন্ধকারের মধ্যে ওরা পুরনো কারখানাটার দেওয়ালের একবার জোরে এগোতে লাগলো। ছোট ছোট জঙ্গলের মতো উঠে এদিক ওদিক ছড়িয়ে আছে। কারখানার ধ্বংসস্তূপের ওপরে শ্যাওলা লতা পাতা জমেছে। সামনে এগোতে ওরা ভেতরের দিকে কাদের যেন কণ্ঠস্বর শুনতে পাচ্ছিল। সেই আলোর মধ্যে ওরা দেখতে পেল তানিশা বোধহয় জ্ঞান হারিয়ে পড়ে আছে। একটা থামের সঙ্গে তাকে বেঁধে রাখা হয়েছে। সামনে বেশ কয়েকজন লোক অস্ত্র হাতে নিয়ে এদিক ওদিক ঘুরছে। এই জায়গাটা চিনতে পারল ওরা। যে ভিডিওটা লিলির ফোনে ওরা পাঠিয়েছিল তাতে ঠিক এমনই একটা জায়গা থামে বাঁধা উলঙ্গ অবস্থায় রহমত আলীর গলা কেটেছিল ওরা। রাজবীর বলল, সামনে রয়েছে ওই রাস্তাটা, ওইখান থেকে ভেতরে ঢুকতে হবে একজনকে। আমি ওদিকটা নজর রাখছি। আর ওদের মধ্যে রয়েছে মোট 7 জন, অন্যরাও ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এই 7 জনকে একবার কাবু করে ফেলতে পারলে বাকিদের আটকাতে খুব একটা অসুবিধা হবে না। কিন্তু এর মধ্যে যদি কোনোভাবে তানিশার কোনো ক্ষতি হয়ে যায়? আমার সেটা মনে হয় না বিক্রম, কারণ যদি তানিশার ক্ষতি করার হতো তাহলে রহমত আলীর মতো তানিশাকেও মেরে সেই ভিডিওটা পাঠাতে পারতো ভয় দেখানোর জন্য। এর বদলে আমার মনে হয় ওরা কিছু একটা নিশ্চয়ই চাইছে। আমাদের মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে হায়দ্রাবাদ আর দিল্লির অ্যাট্যাকগুলোকে আমরা আটকাতে না পারি। রাজবীর, তুমি যে দুটো টিমের কথা বলেছিলে তারা কি পৌঁছে গেছে? তুমি চিন্তা করো না বিক্রম, আমি আর্মি থেকে এয়ারফোর্স সমস্ত জায়গাতেই কাজ করেছি। স্পেশাল কিছু ব্রাঞ্চের সঙ্গে আমার খুব ভালো যোগাযোগ রয়েছে। আমার কথায় তারা এইটুকু কাজ তো করতেই পারবে। বিক্রম এগিয়ে গেল সামনের দিকে, তার দু হাতে দুটো উদ্ধত রিভলভার। হঠাৎ করে এমন ভাবে বিক্রমকে ঢুকতে দেখে লোকগুলো প্রথমে চমকে উঠল। তারপর বন্দুক তুলে যেই সামনের দিকে গুলি চালাতে যাবে ঠিক এমন সময় পেছনের দিক থেকে তাদের মাথা লক্ষ্য করে ছুটে এলো গুলি। সঙ্গে সঙ্গে দুজন পড়ে গেল। পেছনের লোকটা হতভম্ব ভাবটাকে কাটিয়ে উঠে বিক্রমকে অ্যাটাক করতে যাবে। বিক্রম ছুটে গিয়ে একটা ডিগবাজি খেয়ে দরজার এক পাশে সরে গেল। দুজন ছুটে গেল তার দিকে। বিক্রম হঠাৎ করে দরজার অন্য পাশ দিয়ে বেরিয়ে এসে একটা গুলি করলো একজনের বুকে, আর আরেকটা গুলি করে অন্যজনের গলায়। অল্প সময়ের মধ্যে 4 জন ধরাশায়ী হয়ে পড়লে বিক্রম ঝটপট লুকিয়ে পড়ে ভেতরের দিকে। রাজবীর কখন যেন সেই ভাঙা কারখানার একদিকের দেওয়াল বেয়ে ওপরের দিকে উঠে এসেছে, তাই তাকে চট করে কেউ দেখতে পাচ্ছে না।
কিন্তু বিক্রমকে দেখতে পাচ্ছে, তাই গুলি চলতে থাকে। এদিকে গুলির শব্দে কারখানার এলাকার আশেপাশে ছড়িয়ে থাকা ওদের দলের লোকেরা এক এক করে এগিয়ে আসে। কিন্তু টার্গেটটা ভালোই হচ্ছিল রাজবীরের। বিভিন্ন ট্রেনিং সে নিয়েছে, তাই অন্ধকারের মধ্যে লোকগুলোকে খুঁজতে তার খুব একটা অসুবিধে হয় না। এক এক করে টপাটপ মাছ মারার মতো মানুষ মারতে থাকে সে। যখন প্রায় শেষ হয়ে এসেছে, বিক্রমের মনে হয় আর কেউ নেই। সে ঝট করে দরজা দিয়ে বেরিয়ে সামনের দিকে এগোয়। আর ঠিক তখনই একটা থামের আড়াল থেকে চট করে একজন বেরিয়ে এসে তানিশার মাথার কাছে বন্দুকটা ধরে বলে, আর এক পা এগোলে কিন্তু আমি গুলি চালাবো। তুই একটা গুলি চালাবি আর আমরা কিন্তু একসাথে দুটো গুলি চালাবো। এই ভালোই ভালোই বন্দুকটা ফেলে দিয়ে সারেন্ডার কর। সারেন্ডার করে কোনো লাভ নেই, করলে তোদের হাতে মরতে হবে, আর না হলে এখান থেকে বেঁচে ফিরলে ওদের হাতে সালা মরতে হবে। না দেখ, আমাদের কিছু ইনফরমেশন দিলেই হবে, তোর যে কোনো ক্ষতি হবে না তার গ্যারেন্টি আমি দিচ্ছি। সালা পুলিশের লোক নাকি আজকাল লাইফের গ্যারেন্টি দিচ্ছে। সালা তোদের গ্যারেন্টি তোদের কাছে রাখ, আর এই মালটাকে আজকেই। গুন্ডাটা বন্দুক তুলে তানিশার কপালে গুলি করতে যাবে, এমন সময় ওপর থেকে রাজবীর গুলি চালালো তার মাথা লক্ষ্য করে। দুটো গুলি একসঙ্গে চলল। আরেকটুর জন্য লিলির মাথায় গুলিটা লাগতো। লোকটা ছিটকে পড়তে তার হাত থেকে গুলিটা ছিটকে গিয়ে লিলির মাথার উপরের চুল স্পর্শ করে ছিটকে গিয়ে দেওয়ালে লাগলো। ওদের টিম হায়দ্রাবাদ এবং দিল্লির গোটা টিমের সঙ্গে মিলে দু জায়গাতে বোম ব্লাস্ট কিভাবে যেন আটকে দিল। আসলে যারা ওই কাজের সঙ্গে জড়িয়েছিল তাদের সবার ইনফরমেশনগুলো লিলি আর তানিশা মিলে বার করে ফেলে। তানিশা আর লিলি যে সাইবার ক্রাইম, ডার্ক ওয়েব এবং ইন্টারনেটের বিভিন্ন প্যাটার্ন সম্পর্কে এত ভালোভাবে জানে, সেটা ওরা বুঝতে পারেনি। ওদের সাহায্যে গোটা ব্যাপারটাকে ধরা গেল। জনার্দন, আনন্দ যাদব, মিস্টার রায় সকলেই একসাথে ধরা পড়লেও মিস্টার রায় কিভাবে যেন আবার সেখান থেকে পালিয়ে গেল। গোটা ব্যাপারটা ওরা যখন দিল্লিতে ছিল তখনই হয়েছিল। তারপর 1 মাস ধরে কোথাও কারোর কোনো খবর নেই। ডেল্টা অর্গানাইজেশন প্রায় মাসখানেক ধরে চুপ করে রইল। এদিকে বিক্রম, রাজবীর এবং বাকি সকলে ভেবেছিল বোধহয় জনার্দন আর আনন্দ যাদব ধরা পড়ার পরে ওদের ক্ষমতা কমে গেছে, তাই এরকম ওরা ওদের মিশন শেষ করার কথাই ভাবছিল। কিন্তু তার মধ্যেই একদিন ওপর মহল থেকে একটা নির্দেশ এলো। মিস্টার রায়কে হায়দ্রাবাদের কয়েকজন শনাক্ত করেছিল। তাকে নাকি কাশীর কাছাকাছি কোথাও কয়েকবার দেখা গেছে। বেশ বদলে সে সম্পূর্ণ অন্যরকম থাকলেও তাকে চিনতে পেরেছে কয়েকজন। সেই ব্যাপারটা নিয়ে সেদিন আবার ওদের মিটিং বসলো সেই ঘরে। আমি তো ভেবেছিলাম যে ঝামেলা মিটেই গেল, আবার নতুন করে মিস্টার রায়কে কাশিতে দেখা গেছে। তার মানে 1 মাস আগে সেই প্ল্যানটা আসলে ঠিক ছিল যে প্লেনের কথা আমরা শুনেছিলাম। কিন্তু কাশীতে এখন একটা বড় পুজো আছে, রুদ্রাক্ষ বিশ্বনাথ মানে শিবের পুজো, কিন্তু এই পুজো সেখানে বেশ বড় করেই হয়। বারাণসীর এই মন্দিরে এই পুজোতে অনেক লোকে জড়ো হয়। তার মানে ওরা এই সময়টায় প্ল্যান করেছে, আর এর জন্য এত চুপ করেছিল। কিন্তু আমাদের কাছে এমন কোনো ইনফরমেশন নেই যে কে মিস্টার রায়ের সাথে এই গোটা ব্যাপারটাই লিড করবে। তাছাড়া ওদের প্রায় বড় বড় সমস্ত মাথাই এখন আমাদের আন্ডারে। যদিও ওদের থেকে কোনো ইনফরমেশন এখনো পর্যন্ত বার করা যায়নি, তবুও কলকাতা, হায়দ্রাবাদ, দিল্লি, মুম্বাই এই সব জায়গাতে ওদের অর্গানাইজেশন ভেঙে গেছে। একটা অর্গানাইজেশন ভেঙে যাওয়া জায়গা থেকে তুলতেই তো কয়েক বছর লেগে যায়, তাহলে এত অল্প সময়ের মধ্যে ওরা কি করে? আমার মনে হয় আমরা ভুল করেছি। এমন কেউ আছে যাকে আমরা ধরতে পারিনি, যার কথা আমরা ভুলে গেছি।
তার মানে 1 মাস আগে সেই প্ল্যানটা আসলে ঠিকই ছিল, যে প্লেনের কথা আমরা শুনেছিলাম। শুধু কায়দায় নয়, কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ এবং মুম্বাই এই সব জায়গায় আমরা নজর রেখেছি। ওই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত থাকা সকলেই কিছুদিনের জন্য যেন নিরুদ্দেশ হয়ে গেছে। কোনো একটা অর্ডার হয়তো ওদের উপর দিক থেকে এসেছে। সেই যে টেলটা আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল, মনে আছে? টেলটার নির্দেশে এই সমস্ত কিছু হচ্ছে, কিন্তু এখন আমরা কি করব? তাহলে কি আমাদের সত্যি সত্যি কাশীর উদ্দেশ্যে রওনা দিতে হবে? ইনফরমেশন অনুযায়ী কাশীর সেই রুদ্র নয়ন পুজো আর 3 দিন পরে, তাই ওরা দেরি করল না। 4 জনের দলটা নিয়ে ওরা বেরিয়ে পড়ল কাশীর বারাণসীর মন্দিরের উদ্দেশ্যে। বারাণসীতে যে হোটেলে ওরা গিয়ে উঠেছিল, সেখানে মন্দিরে পুজোর আগের দিন রাতে সমস্ত প্ল্যান করে ফেলল। ওদের ইন্টেলিজেন্স ব্যুরোর মধ্যে 10 জন অফিসার ছিল, যারা এর মধ্যেই মন্দিরের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ইনফরমেশন জোগাড় করে চলেছে। লিলি একটা নতুন তথ্য জোগাড় করে দিয়েছিল। মিস্টার রায়ের সঙ্গে এখানে আরো একজনকে দেখা গেছে। যদিও একজন অফিসার খবরটা এনেছিল, এখানকার একটা ছোটখাটো আশ্রমে দেবানন্দ সন্ন্যাসী বলে একজনকে দেখা গেছে ওদের সাথে। তাকে নিয়েই যত সমস্যা। মিস্টার রায়ের সঙ্গে এখানকার আশ্রমের একজন সন্ন্যাসীর যে কি যোগাযোগ থাকতে পারে এখনো খুঁজে বের করতে পারছিল না। তার মধ্যে আরো কয়েকটা খবর এসেছিল। মিস্টার রায়ের সঙ্গে আরো একজনকে আজ বিকেল থেকে মন্দিরের আশেপাশে বেশ কয়েকটি জায়গায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। কিন্তু এত পুরুষের পাহারা এবং এত নিরাপত্তার মাঝেও ওরা যে কি করে কাজটা করবে সেটাই বুঝতে পারছে না। ডেল্টার সঙ্গে একবার কথা হয়েছিল, কিন্তু এবার যে ওরা কি করবে সেটাই তো বুঝতে পারছে না। বোম যদি থাকে তাহলে সেটা কোথায় থাকবে? সেটাই তো সমস্যা। এখানে তো বোম স্পট নিয়ে এসে খুঁজে বার করা যাবে না। কাল সকালে যদি কাজ শুরু করি তাহলে কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে, আর বুঝতে পারছি পুলিশের সাহায্যে এভাবে আমরা নিতেও পারবো না। আমি যখন ওখানে ছিলাম তখন ওদের কিছু কথা মাঝে মাঝে শুনেছিলাম। মন্দিরের আশেপাশে কোথাও বোম রাখার কথা ওরা বলেছিল। আর এই যে ডেল্টা আছে, ডেল্টার সঙ্গে কিন্তু সরাসরিভাবে কারোর যোগ নেই। ডেল্টাকে এরা কখনো কেউ দেখেনি, অথচ ডেল্টা কিন্তু ওদের সঙ্গে যোগাযোগ করে। আমাদের কালকে এমনভাবে কাজ করতে হবে যেন অন্য কেউ ওই বোমের কথা জানতে না পারে, তার সঙ্গে সঙ্গে কারোর যেন কোনো ক্ষতি না হয়। এখানে ওরা 3 জন আছে, মানে যার নাম আমরা জানি না। বিনয় বলছিল বিক্রম আর মিস্টার রায়, এবং তাদের সঙ্গে ওই সাধু। দেখো, আমাদের যাতে ওরা চিনতে না পারে তাই প্রথমত আমাদের ছদ্মবেশে থাকতে হবে। আমি আর লিলি একটা দলে, আর তানিশা আর রাজবীর আর একটা দলে ভাগ হয়ে বোম খুঁজে বার করার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকবে এইটা। আশেপাশে বোম থাকলে এটা রিয়্যাক্ট করবে, তবে খুব বেশি শব্দ করবে না। আর তার জন্য আমরা বুঝতে পারলেও অন্য কেউ ব্যাপারটা বুঝতে পারবো না, কিন্তু বোম কোথাও থাকলে সেটা খুঁজে বার করা কিন্তু মুশকিল হবে। আর কখন সেই বোম ফাটবে সেটা তো আমরাও জানি না। তোমার প্ল্যানটাই কিন্তু ঠিক আছে। ওরা কথা বলে চলেছে, এমন সময় হঠাৎ করে ওদের ঘরের জানালার কাছ থেকে কার যেন পায়ের শব্দ শোনা গেল। সঙ্গে সঙ্গে চমকে উঠেই ওরা জানালার দিকে তাকালো। ঠিক তখন জানালার বাইরে যেন কাদের এসে দাঁড়ানোর শব্দ শোনা গেল। 1 জন, 2 জন, তারপর 3 জন। লিলি আর তানিশা পিস্তল হাতে বিছানার পাশে অপেক্ষা করতে লাগলো। রাজবীর আর বিক্রম সরে গেল দরজার পাশে। বাইরে থেকে একটা লোক বলল, ঘরে কেউ আছে? আমরা পুলিশের লোক। কালকে সামনে মন্দিরে পুজো, তো তাই তল্লাশি চলছে। ইশারায় লিলি বেরিয়ে এলো, বলল, হ্যাঁ দরজা খুলছি, কিন্তু আমরা তো ঘরে 2 জন মেয়ে রয়েছি, আর কেউ তো এত রাতে এখানে নেই। আমরা পুলিশের লোক, চিন্তা নেই, দরজা খুলুন। লিলি দরজা খুলল, আর সঙ্গে সঙ্গে ঘরের ভেতর হুড়মুড় করে এসে ঢুকলো 3-4 জন। তাদের হাতে আগ্নেয়াস্ত্র। সত্যি ওরা দরজার দিকে একবারও তাকায়নি। সামনে ছুটে এসে লিলিকে প্রায় ধরতে যাবে, এমন সময় পেছনের দিক থেকে রাজবীর আর বিক্রমের রিভলভারে গুলি এসে পড়ে 2 জনের মাথার ওপর। বাকি 2 জন ততক্ষণে থতমত খেয়ে পেছনের দিকে ঘুরে
হাতের অস্ত্র দিয়ে দুজনকে মারতে যাবে, বিক্রম আর রাজবীরের দুটো ঘুষিতে ওরা মাটিতে লুটিয়ে পড়ে। চারজনের পরনে সাধুদের মতো গেরুয়া পোশাক, তাদের হাতে অস্ত্র। ঝটপট ওদের হাত পা মুখগুলো বেঁধে বিছানার একপাশে মেঝেতে বসিয়ে রাখে। তারপর একজনের মুখ খুলে প্রশ্ন করে, আমাদের মারার জন্য কে পাঠিয়েছে তোকে এখানে? সাধু বাবা আমাদের বলেছে তোমরা মন্দিরের পবিত্রতা নষ্ট করতে এসেছো। কালকে তোমরা এখানে ঝামেলা করতে পারো, তাই তোমাদের বন্দি করার জন্যই আমরা এখানে এসেছিলাম। কোন সাধু? ওই দেবানন্দ? ওনার নাম এমন ভাবে মুখে আনতে নেই। উনি হলেন বাবা দেবানন্দ। উনি যা বলেন তাই হয়। মন্দিরের পবিত্রতা তো আমরা নষ্ট করছি না, নষ্ট করছে ওরা দুজন, যাদের সঙ্গে তোমাদের ওই বাবা দেবানন্দ এতদিন ধরে মেলামেশা করছে। সাধু বাবা তো বলেছে ওরা পুলিশের লোক, আর এই মন্দিরের আশেপাশে কারা যেন সন্ত্রাসবাদী হামলা করতে চলেছে, আর তার জন্যই ওরা আমাদের রক্ষা করতে এসেছে। তার মানে মিস্টার রায় এইভাবে কথাগুলো বুঝিয়েছে। কিন্তু সাধু বাবা তাহলে কি ওদেরই দলে, নাকি সাধু বাবার ব্রেন ওয়াশ করেছে ওরা? সাধু বাবা ভালো মানুষ, সত্যি বলছি। সাধু বাবা আমাদের জন্য কত কিছু করেছেন, কত মানুষকে সাধু বাবা আশ্রয় দিয়েছেন আমাদের আশ্রমে। সাধু বাবার কাছে এসে কেউ খালি হাতে ফিরে যায় না। ওরা 7 দিন আগেই এসেছে, বলছে পুলিশের লোক, আর এইখানে কিছু একটা হবে। তোমরা 4 জন এখানে এসেছো, তোমাদের খুঁজে বার করে তোমাদের আটকাতেই বলেছিল আমাদের। ঘরের দরজা বন্ধই ছিল। হঠাৎ বাইরে আবার কার যেন পায়ের শব্দ শোনা গেল। রাজবীর ছুটে গেল বাইরের দিকে। বিক্রম ওদের 4 জনকে পাহারা দিচ্ছে। বাইরে বেরোতে দেখা গেল একজন ছুটতে ছুটতে অন্ধকারের মধ্যে মিলিয়ে যাচ্ছে। বোধহয় সাধু দেবানন্দ খুব একটা খারাপ নয়। আমরা তাকে হয়তো সত্যি সত্যিই ভুল ভাবছি। কাল এমন পুণ্যতিথিতে যদি এমন কিছু হয়, তাহলে তো গোটা বারাণসীর মাঠ অপবিত্র হয়ে যাবে। কত লোকের প্রাণ যাবে, রক্তে ভেসে যাবে মন্দির। তার জন্যই তো আমরা এখানে এসেছি। আমাদের কাছে খবর আছে 4 জনের একটা টিম এখানে আসছে এবং তারাই সমস্ত করবে। কাল আমাদের থাকতে হবে। আপনার নির্দেশ পেলে এখানে আমাদের কেউ কিছু বলবে না, তাই আপনার নির্দেশে আমরা আজকে চারপাশটা ভালো করে ঘুরে দেখতে চাই, বিশেষ করে মন্দিরটা, যাতে কাল কোনো সমস্যা না হয়। হ্যাঁ, আমার একজন লোক তোমাদের সঙ্গে থাকবে। তোমাদের সঙ্গে সে থাকলে তোমাদের আর কেউ আটকাবে না। দেবানন্দের সঙ্গে কথা বলে মিস্টার রায় আর বিনয় একটা লোককে নিয়ে বাইরে বেরিয়ে আসে। সেদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে কাশী বিশ্বনাথের মন্দিরে বেশ কয়েকটা জায়গায় ঘুরে বেড়ায় ওরা। ওরা যে কি করছে সেটা যেন লোকটা না দেখে, সেইভাবে মন্দিরের ভেতরে বিশেষ কয়েকটি জায়গায় দিল্লি থেকে তৈরি করে আনা 2টো পুতুলের আকারের মাঝারি বোমা ওরা মন্দিরের 2টো জায়গায় ফিট করে দিয়েছিল। সেটা কেউ জানতো না। শুধু ফেরার পথে মিস্টার রায় বলেছিল, এবারে যদি আমরা বিফল হই, আমাদের মধ্যে এখন তুমি আর আমি রয়েছি, আর রয়েছে ডেলটা কখনোই হারিয়ে যাবে না মিস্টার রায়। আপনি আমি চলে গেলেও ডেলটা ঠিক বেঁচে থাকবে, আবার ঠিক কোথাও না কোথাও খুঁজে নেবে তার লোকেদের। তারপর মাথা তুলে দাঁড়িয়ে একটা একটা করে ধ্বংস করবে সবাইকে, গোটা সিস্টেমটাকে। কিন্তু ওরা তো এখানে চলে এসেছে বলে মনে হয়, ওদের জন্য তো কিছুই ভাবা হলো না। তাছাড়া এবারে আমাদের লক্ষ্য তো কম। সাধু বাবার লোকেরা আমাদের সঙ্গে আছে, কিন্তু ওদেরও তো সবসময় বোঝানোটা সম্ভব নয়। সাধু বাবাকে যা বোঝানোর আমি বুঝিয়ে দেব। আপনি একটা কাজ করুন, লোকটার সঙ্গে যান, আমি একটু আসছি। বিনয় ওদের পাঠিয়ে দিয়ে নিজে চলে যায় মন্দিরের পেছনের দিকের একটা জায়গায়। মন্দিরের একটা দেওয়ালের খাঁজ একটু ওপরের দিকে উঠে আছে। এই দিকে তাকে দেখার মতো কেউ নেই। একটা পতাকা ঝুলছে, সেই পতাকার মধ্যে আঁকা রয়েছে মহাদেবের ছবি, আর পতাকার ঠিক নিচ বরাবর একটা খাঁজের কাছে কি যেন একটা রেখে তারপর আস্তে আস্তে নিচে নেমে আসে। কাল ঠিক সকাল 10টায় পুণ্যতিথি, তখনই শুরু হবে মন্দিরের পুজো।
10টায় মন্দিরের পুজো শুরু। তার আগেই লোকে লোকারণ্য সব জায়গা, মানুষের চিৎকার, কথাবার্তা, ঘন্টার শব্দ, এসব কিছুতে বারাণসীর কাশী মন্দির সেদিন পরিপূর্ণ। কিন্তু এর মধ্যেও বিক্রম রাজবীরের পাশে 10 জনের দলটা ছড়িয়ে রয়েছে এদিক ওদিক। তাদের পরনে অতি সাধারণ পোশাক। ছদ্মবেশে তারা আজ মিশে গেছে বাকি লোকেদের সাথে। ওদের লক্ষ্য সেই বোমা। কিন্তু মন্দিরের ঠিক কোথায় সেগুলো লুকোনো রয়েছে সেগুলো তো ওরা জানে না। আগের দিন সেই 4 জনকে ওরা এখনো নিজেদের ঘরেই আটকে রেখেছে। বলা যায় না ওরা বেরিয়ে গিয়ে অন্য কোনো কাজ করতে পারে। যদিও ওই লোকটা জানিয়েছে, দেখো, তোমরা যদি কথা বলো তাহলে সাধু বাবা নিশ্চয়ই তোমাদের সাহায্য করবেন। বাবা দেবানন্দ আমাদের সবাইকে সাহায্য করে। কিন্তু বিক্রম এখন ওদের বিশ্বাস করতে পারে না। সবাইকে বিশ্বাস করা যায় না, তাই তাদের ছাড়া যায়নি। ওরা সকাল থেকে বেরিয়ে খুঁজে চলেছে বোমগুলো। তার মধ্যে মিস্টার রায় এবং বিনয়কে যদি খুঁজে পাওয়া যায় সেই চেষ্টাও ওরা করেছে। বাকি 10 জনের সবার সঙ্গে মোবাইলে যোগাযোগ রয়েছে ওদের। মাঝে মাঝে কথাবার্তা চলছে, কিন্তু এত ভিড়ের মধ্যে তেমনভাবে কোনো কথা শোনা যাচ্ছে না। শুধু বারবার মনে হচ্ছে যদি ওরা বোম দুটো খুঁজে বের করার আগে কোনো কিছু হয়ে যায় তাহলে। অনেক খোঁজাখুঁজির পর একটা বোম রাজবীর খুঁজে পেয়ে গেল। রাজবীর মন্দিরের পেছনের দিক বরাবর হাঁটতে থাকে। এখন সব জায়গাতেই লোক। পেছনের দিক দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ রাজবীরের হাতে থাকা ঘড়িটা টিকটিক করে ওঠে। আসলে ঘড়িটা বোমের মতোই কাজ করে, তবে যেভাবে শব্দ করে ঘড়িটা তা করে না। তাতে আলো জ্বলে। তাছাড়া একটা ইন্ডিকেটর আছে। সেই ইন্ডিকেটরের মাধ্যমে মোটামুটি একটা ধারণা করা যায় বোম কোন দিকে থাকতে পারে। আমার মনে হচ্ছে একটা বোম আমি পেয়ে গেছি বিক্রম। রাজবীর, রাজবীর, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি, হ্যাঁ বলো। একটা বোম মনে হচ্ছে আমি পেয়ে গেছি। আমি আর লিলি এখানটা দেখছি, এখান থেকে সরছি না। তোমরা অন্যটা খোঁজো, জলদি। রাজবীর এগিয়ে যায় সামনের দিকে, তার সঙ্গে লিলিও যায়। ভিড় জমতে শুরু করেছে। ভিড়ের মাঝে লোকজনদের সরিয়ে মোটামুটি ওরা মন্দিরের দেওয়ালের কাছে এসে পৌঁছায়। কিন্তু এবার দেওয়ালের কাছে তো বোম থাকবে না, কিন্তু ইন্ডিকেটর মন্দিরের দেওয়ালটাকেই বারবার দেখাচ্ছে। আর সেদিকে তাকিয়ে রাজবীর বারবার অবাক হচ্ছে। মন্দিরের দেওয়ালটা বেশ পুরনো, তাছাড়া সেই দেওয়ালের মাঝে অজস্র খাঁজ, যেন বাইরে থেকে কোনো এক সময় মন্দির মেরামত করা হলেও মন্দিরের ওই খাঁজগুলোকে মন্দিরের বৈশিষ্ট্য আর প্রাচীনতা হিসাবে এখনো রেখে দেওয়া হয়েছে। সেই খাঁজগুলোর মধ্যে যদি কোনো একটা খাঁজে সেই বোম থাকে তাহলে সেটা খুঁজে বের করা সহজ ব্যাপার হবে না। আমার মনে হচ্ছে বোম মন্দিরের বাইরে নয়, বরং মন্দিরের ভেতরে আছে। বন্দুক ব্যবহার না করে মন্দিরের ভেতরের লোকেদের ভয় না দেখিয়ে এই মুহূর্তে মন্দিরে ঢোকা সহজ ব্যাপার নয়। আমি সেটা জানি, কিন্তু যদি সেটা না করি তাহলে তো। আমার মাথায় একটা প্ল্যান আছে, তুমি এখানে থাকো, আমি এক্ষুনি যাচ্ছি আর আসছি। লিলিকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রাজবীর ভিড়ের মধ্যে মিলিয়ে যায়। লিলি কিন্তু চিন্তায় পড়ে গেছে। বোম খুঁজে পাওয়া গেছে সেই কথা ঠিক, কিন্তু সেটা বাইরে বের করতে হবে। লিলি সঙ্গে সঙ্গে তানিশার সঙ্গে যোগাযোগ করে। তানিশা সমস্ত কথা শুনে বলে, আমরা মন্দিরের অন্যদিকে আছি। আমাদেরও মনে হচ্ছে মন্দিরের ভিতরে বোম আছে, কিন্তু আমরা দেওয়ালের বাইরে। এখান থেকে ভিতরে ঢুকতে গেলে কিন্তু বিক্রম কিচ্ছুতেই শুনতে চাইছে না, এক্ষুনি মন্দিরের ভিতরে ঢুকতে চাইছে। বোকার মতো কাজ করিস না। এখন কোনো একটা ঝামেলা হলে কিন্তু সেটা বড়সড় আকার নেবে। তাছাড়া মন্দিরের ভেতরে এই সময় সহজে ঢুকতে দেয় না কাউকে। রাজবীর কোথায়? জানি না রাজবীর কোথায় গেল। এক্ষুনি আসবে বললো, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক তখনই হঠাৎ করে লিলির মনে হয় তার পেছনে কেউ যেন একটা এসে দাঁড়িয়েছে। রাজবীর পেছনে এসে দাঁড়িয়েছে মনে করে পেছনের দিকে ঘুরতেই দেখতে পায় একজন সাধুর মতো কেউ তার পেছনে এসে দাঁড়িয়েছে।
লিলি কিছু বলতে যাবে তার আগে সেই সাধুর হাতটা এগিয়ে আসে লিলির মুখের দিকে। কিন্তু সাধু হয়তো বুঝতে পারেনি লিলি একজন ট্রেনিং নেওয়া কমান্ডো। মুহূর্তের মধ্যেই তার হাতটাকে সরিয়ে দিয়ে একটা হ্যাচকা টানে তাকে সামনের দিকে নিয়ে আসে। আর তারপরে লোকটার মুখের দিকে চোখ পড়তে লিলি বুঝতে পারে এই লোকটাকে সে আগেও কোথাও দেখেছে, মিস্টার রায়। ততক্ষণে পকেট থেকে রিভলভার বের করেছে, কিন্তু তার মধ্যে লিলি মিশে যায় ভিড়ের মধ্যে, কারণ সে জানে এখানে গোলাগুলি করলে সমস্যাটা হবে অন্যদিকে। রাজবীর আবার ফিরে এসেছিল ওদের ঘরে। সেখান থেকে ওই 4 জন লোককে সে ছাড়িয়ে নিয়ে যায়। বোম আছে মন্দিরের ভেতরে, মন্দিরের দুদিকে আমাদের লোক আছে, কিন্তু মন্দিরের ভেতরে আমরা ঢুকতে পারবো না। তাই তোমাদের মন্দিরের ভেতরে ঢুকতে হবে এবং সেই বোম বার করে আনতে হবে। যদিও আমরা তোমাদের বিষয়ে সব কথা কিন্তু জানি না। তার মানে যে দুটো লোক এসেছিল কালকে সন্ধেবেলাতে, ওরাই মন্দির দেখতে গেছিল, ওরাই আসল অপরাধী। এখন এসব কথার জন্য একদম সময় নেই, আমাদের এক্ষুনি যেতে হবে। রাজবীর লোকগুলোকে নিয়ে দ্রুত এগিয়ে যায় মন্দিরের দিকে। মন্দিরে ঢোকার সময় বাধা পায়। এসে দাঁড়িয়েছে বাবা দেবানন্দ। এখন তোরা মন্দিরে ঢুকতে পারবি না। কাল সারা রাত তোরা কোথায় ছিলিস? বাবা, আমাদের ওইসব কথা বলার মতো সময় নেই এই মন্দিরে। ওদের থামিয়ে দিয়ে সামনে এগিয়ে যায় রাজবীর। আস্তে আস্তে বোমের কথাটা দেবানন্দকে বলতেই তার 2 চোখ বিস্ফারিত। সে বলে, তার মানে ওরা ঠিকই বলেছিল, বাইরে থেকে 4 জন। এখন সব কথা একদম বলার সময় নেই। এখন মন্দিরের ভেতরে যে দুটো বোম আছে, আর আমার এক বন্ধুর কাছে সেই বোম ডিটেক্ট করার 2টো যন্ত্র আছে, সেগুলো দিয়ে আমরা বোম খুঁজতে পারবো। পুজো শুরু হতে আরো 30 মিনিট আছে, তার মধ্যে দেখো যদি তোমরা খুঁজে বার করতে পারো। চট করে রাজবীর ডেকে নেয় বাকি 3 জনকে, কিন্তু লিলি আর তানিশাকে ওরা বাইরে থাকতে বলে। দেবানন্দ আর সেই লোকটা ওরা 2 জন মিলে মন্দিরের ভেতরে ঢোকে। মন্দিরটা বেশ বড়, অনেক লোকজন ভেতরে রয়েছে, পুজোর প্রস্তুতি চলছে। তার মধ্যে ভেতরের দিকে ঢুকে ওরা বোম খুঁজতে থাকে। এক সময় পেয়েও যায় একটা। মন্দিরের ভেতরে দেওয়ালের অন্ধকার কোণের যে কুলুঙ্গিতে প্রদীপ রাখা হয়, সেই কুলুঙ্গির এক পাশে দাঁড় করানো ছিল। বোম দেখে কিন্তু দেবানন্দ এবার ভয় পায়। আরও একটা বোম খুঁজে বের করা হয় খুব সহজে। ওরা 2টো বোম নিয়ে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে। বাইরের দিকে বেরিয়ে এসে তারপর সেই মন্দির চত্বর ছেড়ে যতটা দ্রুত সম্ভব এগিয়ে যায় সামনের দিকে। বোমগুলোকে ডিফিউজ করা দরকার। ইন্টেলিজেন্ট ব্যুরোর অফিসারদের হাতে সেগুলো ছেড়ে দিয়ে ওরা আবার ফিরতে যাবে, এমন সময় মোবাইলটা বেজে ওঠে বিক্রমের। তোরা কি ভাবলি এত সহজে আমায় হারিয়ে দিবি? তোরা 2টো বোম খুঁজে বার করেছিস, কিন্তু আর একটা বোম যে এখনো রয়েছে, ওগুলো আরডিএক্স তাই খুঁজে পেয়ে গেল। কিন্তু আর একটা যে টাইম বোমা আমি সেট করে রেখেছি, সেটা খুঁজে পাবে কি করে? বিশ্বনাথ মন্দিরের প্রথম ঘন্টা বাজবে, ঠিক সেই মুহূর্তে আমার কাজ সম্পূর্ণ হবে। ডেল্টা আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। 10টা বাজতে মাত্র 15 মিনিট বাকি। আবার খুঁজতে লাগলো সামনের দিকে কোথাও রয়েছে, কিন্তু ওদের যে ঘড়ি সেটা শুধুমাত্র আরডিএক্স শনাক্ত করতে পারবে। টাইম বোমা শনাক্ত করার মতো ক্ষমতা সেই ঘড়ির নেই। বিক্রম, রাজবীর, লিলি, তানিশা 4 জনকে যেন অসহায়ের মতো মনে হলো। এত দূরে এসে সবকিছু শেষ হয়ে যাবে। লিলির মনে পড়ে গেল মিস্টার রায়ের কথা। মিস্টার রায় কিছু দেখেছিল। এই কথাটা ওদের বলতে বিক্রম আরেকটা প্ল্যান করল। 4 জনই মন্দিরের চারিদিকে থাকবে, কিন্তু লক্ষ্য রাখবে সবার ওপর। যদি কাউকে সন্দেহ হয় তাহলেই তাকে ধরবে। বাকি 10 জনের মধ্যে 4 জন 2টো আরডিএক্স নিয়ে ততক্ষণে বেরিয়ে পড়েছে। বাকি 6 জন চলে এলো ওদের কাছে। এমনকি দেবানন্দ সাধুর সঙ্গে থাকা সেই 4 জন লোকও ওদের সঙ্গ নিল। এবার ওরা দলে ভারী।
উল্টো দিকে বিনয় আর মিস্টার রায় ছাড়া ওদের সঙ্গে রয়েছে একমাত্র ডেল্টা। সময় কাটতেই থাকে, কিন্তু কিছুতেই বোম খুঁজে পাওয়া যায় না। একসময় দেবানন্দ সাধু আর সেই লোকটির সঙ্গে আরেকটি লোকের দেখা হলো। কি যেন কথা বলল লোকটা, তারপর ছুটে এসে বলল, সর্বনাশ হয়ে গেছে। কাল ওই লোকটাই যে দুজনকে নিয়ে বেরিয়েছিল, কাল আরেকটা লোককে নিয়েও ফিরে গেলেও রোগা করে যে লোকটা ছিল তার নাম ছিল বিনয়। ওই লোকটা মন্দিরের পেছনের দিকের খাঁজের কাছে দাঁড়িয়ে নাকি অনেকক্ষণ ওপরের দিকে তাকিয়েছিল, ওই যে যেখানে পতাকা ঝুলছে ওদিকে। ও বলছে মনে হয় ওপরে উঠেছিল। বিক্রম দূর থেকে দেখতে পেল জায়গাটা, একটা পতাকা ঝুলছে। সেই পতাকায় মহাদেবের ছবি, আর তার নিচের দিকে বেশ কয়েকটা ছোট্ট ছোট্ট খোপড়ির মতো জায়গা। ঘড়িতে তখন মাত্র 5 মিনিট বাকি। বিক্রম ছুটতে লাগলো সেই দিকে, তার সঙ্গে রাজবীর। সামনে আসা লোকেদের ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে কোনোভাবে ওরা এগোতে লাগলো। মাত্র 5 মিনিট, তার বেশি সময় নেই। ইন্টেলিজেন্স ব্যুরোর মধ্যে দুজন লোক ছিল, তাদের কাছে বোম রিফিউজ করার যন্ত্রপাতি আছে, কিন্তু তার জন্য বোমটা খুঁজে বের করতে হবে আগে। বিক্রম প্রায় কাছে পৌঁছে গেছে, এমন সময় একটা শক্ত কিসের সাথে ধাক্কা লাগলো তার কপালে। বিক্রম ছিটকে গেল পেছনের দিকে, আর সঙ্গে সঙ্গে একটা পিস্তলের গুলি চলল। আশেপাশে থাকা লোকেদের মধ্যে সেই মুহূর্তে হুড়োহুড়ি পড়েছে। রাজবীর বন্দুক বার করল, লিলি, তানিশা সকলেই তখন তৈরি, কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছে সাধুর পোশাক পরিহিত বিনয়, এবং তার গান পয়েন্টে রয়েছে সাধু দেবানন্দ। ঠিক তার পেছনে মিস্টার রায়। প্রত্যেকবার তোরা আমাদের হাত থেকে বেঁচে যাস, কিন্তু এবার আর সেটা পারবি না। কেন করছিস শালা এরকম? তোর জন্য কলকাতা থেকে শুরু করে এতগুলো মাস আমাদের তোদের পেছনে ছুটতে হয়েছে। আমি ভেবেছিলাম হয়তো প্রত্যেকটা মাথাকে আমরা সরাতে পেরেছি। কলকাতায় ইকবাল, দিল্লিতে জনার্দন, হায়দ্রাবাদে আনন্দ, আর মুম্বাইয়ের কিসমতকে তো আমি নিজের হাতে মেরেছি। এই কথায় শুধু বিনয় কিংবা মিস্টার রয় নয়, রাজবীর পর্যন্ত অবাক হয়ে বিক্রমের দিকে তাকায়। কিন্তু এই দলের যে আসল মাথা ডেল্টা, সে কোথায়? ডেল্টা বলে আসলে কেউ নেই। ডেল্টা হলো আমাদের গোটা সিস্টেম। আমি নিজেই ডেল্টা। কি বলছো এসব তুমি বিনয়? ঠিকই বলছি। আমার প্রতিশোধ নেওয়ার ছিল, তাই যখনই অর্গানাইজেশনে ঢুকলাম তখন দেখলাম আসলে অর্গানাইজেশনটা বেশি কিছু করে না। পাকিস্তান থেকে সন্ত্রাসবাদীদের ইন্ডিয়ায় ঢুকিয়ে ছোটখাটো কাজ করায়। কিন্তু আমার প্ল্যান ছিল বড়, গোটা ইন্ডিয়াকে হাতের মুঠোয় এনে ধ্বংস করে দেওয়া। কেন করব না? এদের জন্যই তো এই দেশের সিস্টেম, এই দেশের আইন, এদের জন্যই তো আমার গোটা পরিবার চোখের সামনে শেষ হয়ে গেল। কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু না। কত চেষ্টা করলাম, টাকার ক্ষমতা না থাকলে কিচ্ছু হয় না। আসলে টাকার ক্ষমতা দিয়ে মানুষ যা ইচ্ছে তাই করতে পারে। তাই ঠিক করলাম একবার ক্ষমতা পেলে সব নিজের হাতে। কিন্তু মাঝপথে এসে গেল ইশালা বিক্রম, আর তারপরে তার সঙ্গে এই 3 জন। আজ সবাই এখানে মরবে, কেউ বাঁচবে না, কেউ না। কিন্তু আমরা এখানে মরলে তার সঙ্গে তুমিও তো মরবে, তাহলে ডেল্টা? আমি মরলেই ডেল্টা থেমে থাকবে না। কোনো একটা অপারেশনের জন্য আমার মতো কেউ ডেল্টাকে আবার জাগিয়ে তুলবে। হঠাৎ করেই বিক্রম বুঝতে পারল আসলে সময় নষ্ট করিয়ে দিচ্ছে বিনয়। ঝট করে হাত ঘড়ির দিকে দেখল, মাত্র 2 মিনিট বাকি। তুমি কি করছো? আমাদের সময় নষ্ট করাচ্ছ? কথাটা শুনে বিনয় হাহা করে হেসে উঠল, আর তারপরে রিভলভারটা সরিয়ে নিল স্বামী দেবানন্দের দিক থেকে। এবার তোর আর কিচ্ছু করতে পারবি না, যা করার করে ফেল। আর 2 মিনিটের মধ্যেই বোম ফাটবে। বুম! আঙুল তুলে দেখালো যেখানে পতাকা ঝুলছে ঠিক সেইখানে। রাজবীর ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল বিনয়ের গায়ের ওপর, আর তার আগে বিনয় গুলি চালিয়েছে। গুলিটা রাজবীরের হাত ঘেঁষে চলে যায়। ঝটপট করে জায়গাটা পরিবর্তন হয়ে গেল। ওদের গোটা দলটা ঘিরে ফেলল মিস্টার রায় আর বিনয়কে। মিস্টার রায় বুঝতে পারছিল আর কিছুই করার নেই, তাই ধরা দিল
কিন্তু বিনয় ধরা দিল না। এক ঝটকায় রাজবীরকে সরিয়ে দিয়ে ছুটতে লাগলো সামনের দিকে। রাজবীর এগোলো তার দিকে, কিন্তু বিক্রম ছুটল না। সে তখন সামনের দিকে তাকিয়ে আছে। সবাই ভয় পাচ্ছে। বিক্রম চিৎকার করে বলল, মন্দিরের আশপাশ থেকে সবাইকে সরিয়ে নিয়ে যাও, যত তাড়াতাড়ি পারো সরিয়ে নিয়ে যাও এখান থেকে। দেবানন্দ তার লোকেরা সবাইকে সরিয়ে নিয়ে যেতে লাগলো। এমনকি লিলি, তানিশাও সেই কাজে সাহায্য করলো। শুধু বিক্রম পাথরের মতো দাঁড়িয়ে রইল। এতটা কাছে এসে তাকে হেরে যেতে হবে। লাইফে প্রথমবার এমনভাবে সে হারবে যে তাদের উদ্দেশ্যটা সফল হবেই না। তাছাড়া কাশী বিশ্বনাথ মন্দির ধ্বংস হয়ে যাবে। আরে হোক না সে নাস্তিক, সে এই সমস্ত কিছুতে বিশ্বাসী নয়, কিন্তু কাশী বিশ্বনাথ ভারতবর্ষের একটা ঐতিহ্য। তাছাড়া এতগুলো মানুষ চোখের সামনে মারা যাবে। ঠিক তখনই দেবানন্দ পেছন থেকে চিৎকার করে, কিচ্ছু হবে না, মহাদেব রক্ষা করবে, ওই দেখো। বাকিরা তাকিয়ে দেখল ততক্ষণে সেই পতাকার এক পাশটা ধরে নিচের দিকে আস্তে আস্তে নেমে আসছে একটা হনুমান। কোথা থেকে হনুমান এলো সেটা ওরা বুঝতে পারছিল না। মন্দিরের মাথার উপর কিন্তু এতক্ষণ কিছুই ছিল না। হনুমানটা নিজের দুটো পা দিয়ে পতাকার বাঁশটাকে অদ্ভুতভাবে ধরে শরীরটাকে ঝুলিয়ে নামলো নিচের দিকে। তারপর ভেতরের দিক থেকে আঙুল ঢুকিয়ে কি যেন বের করতে লাগলো। যে জিনিসটা বেরিয়ে এলো সেটা দেখে সকলেই ভয় পিছিয়ে গেল। দূর থেকে লোকজন চিৎকার করে উঠল, একটা টাইম বোম। হনুমানটা একবার কিছু শব্দ করলো মুখে। এদিক ওদিক তাকিয়ে দেখলো। বিক্রম চিৎকার করে বলল, আর এক মিনিট, আর এক মিনিট, আর এক মিনিট আছে। কিন্তু কাকে বলা? একটা হনুমান তো তার কথার ভাষা বুঝতে পারবে না। বোমটা যদি নিচে ফেলেও দেয় তাহলে সেটা নিয়ে তুলতে তুলতে সেটা ফেটে যাবে। বিক্রম প্রবল আক্রোশে মাটির ওপর বসে দু হাতে যেন মাটিতে ঘুষি মারতে লাগলো। তখনই হনুমানটা কিচকিচ করতে করতে বোমের একটা তার ধরে হঠাৎ আচমকা টান দিয়ে ফেলল। ঘড়ির কাঁটা 10টায় পৌঁছাতেই মন্দিরের দিক থেকে ঘন্টার শব্দ ভেসে এলো, কিন্তু বোম ফাটল না। দেবানন্দের দু চোখে তখন জল। আশেপাশে থাকা সাধুর ভক্তরা হই হই করে উঠেছে। মহাদেব নিজেই রক্ষা করেছে আমাদের। বিক্রম এসব কিছু বলতে চাইল না। তখন সে ছুটতে লাগলো সামনের দিকে। রাজবীর ছুটে গেছে বিনয়ের পেছনে। এদিকে বিনয় ছুটতে ছুটতে প্রায় নদীর কাছে এসে পড়েছিল। কিন্তু 10টা বাজার পরেও যখন বোম ফাটল না, সে কেমন যেন চমকে উঠল। কিরে, 10টার সময় যে বললি গোটা মন্দির ভেঙে যাবে, সবাই মারা যাবে, এখনো তো কিছুই হলো না রে। মুহূর্তের জন্য অবাক হয়েছিল বিনয়। তারপর বুঝতে পারল যেভাবেই হোক বোমটা ডিফিউজ হয়ে গেছে। চিৎকার করে সে গুলি চালালো রাজবীরকে লক্ষ্য করে। রাজবীর তৈরি ছিল না। তার কাঁধের কাছে গুলি লাগলো, কিন্তু আরেকটা গুলি চালাবার সুযোগ বিনয় পেল না। তার আগে তার পিঠে গিয়ে লাগলো পর পর দুটো গুলি। বিনয়ের মুখে তখন হাসি, সামনে নদী। এবার না হয় হলো না, কিন্তু কিন্তু আবার কেউ আসবে, আবার কেউ এসে ডেলটাকে বানাবে। যতদিন আমাদের মতো সাধারণ মানুষেরা এই দেশের অর্থলোভী আর ক্ষমতালোভী মানুষদের জন্য বারবার মাটিতে মিশে যাবে, ততবার ডেল্টার জন্ম হবে। প্রত্যেকবার কিন্তু তোদের মতো কেউ থাকবে না আমাদেরকে আটকানোর জন্য। রাজবীরের মনে হলো আজ থেকে অনেক বছর আগের একটা দৃশ্য তার চোখের সামনে ভেসে উঠেছে। এমন কথাই তো সেদিন শুনেছিল রাজবীর।
অনেক আগের কথা। তখন রাজবীর আর্মিতে একটা সুইসাইড নোটের কথা মনে পড়ে গেল তার। সেই সুইসাইড নোটেও তো এমনই কিছু লেখা ছিল। রাজবীর থেমে গেল, আর ঠিক সেই মুহূর্তে বিনয় গুলি করলো রাজবীরকে। ততক্ষণে পেছন থেকে ছুটে এসেছে বিক্রম। ব্যাপারটা দেখতে পেয়ে সে বিনয়কে লক্ষ্য করে গুলি চালাতে তার পিঠে আরো দুটো গুলি লাগলো, আর বিনয় গিয়ে পড়ল নদীর জলে। এই মুহূর্তে বিনয় নদীর জলে। রাজবীরের গোটা শরীর তখন রক্তে ভেসে যাচ্ছে। কোনো রকমে তাকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। এদিকে মন্দিরের পুজো তখন চলতে লাগলো ভালোভাবে। আমি আসলে মানুষ চিনতে ভুল করে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম ওরাই পুলিশের লোক। আসলে এত কিছু বললো, কি করব বলো? আপনার কোনো ভুল নেই। ভাগ্য ভালো, শেষমেশ কারোর কিচ্ছু হয়নি। আর রাজবীরের অবস্থা এখন ভালো আছে। ও একটু সুস্থ হলেই আমরা এখান থেকে চলে যাব। তোমাদের জন্য মন্দির রক্ষা পেয়েছে, তোমাদের জন্যই কারোর কোনো ক্ষতি হয়নি। আমাদের জন্য নয়, ওই হনুমানটা যদি শেষ মুহূর্তে ওই বোমটা রিফিউজ না করতো তাহলে তো। আমি তো ভাবতেই পারছি না ওই মুহূর্তে ওখানে একটা হনুমান কি করে এলো। বিনয়ের ব্যাপারে আমরা খোঁজ নিয়ে দেখেছি। ওর পরিবারের সঙ্গে ওর সঙ্গে অনেক অন্যায় হয়েছে। আইন ওদের পাশে দাঁড়ায়নি। আসলে আমাদের আইনে অনেক ফাঁক রয়েছে। মানুষের মনের ক্ষোভ, প্রতিহিংসা, রাগ এই পরিণত হয় এরকম ডেল্টায়। ডেল্টা আসলে কোনো মানুষের নাম নয়। ডেল্টা আসলে সেই সব মানুষ যারা পায়ের তলায় পিছতে পিছতে উঠে দাঁড়াতে চায়। শালা আমার তো মনে হয় ডেল্টাই ঠিক, শুধু ওদের কাজটাই একটু। কথাটা বলেই বিক্রম থেমে যায়। ওরা বসে আছে আশ্রমের মধ্যে। সামনে বসে আছে স্বামী দেবানন্দ। এখানে কথাটা বলা ঠিক হবে না। স্বামী দেবানন্দ বুঝতে পারে, আস্তে আস্তে বলে, লজ্জার কিছু নেই বিক্রম। আমাদের মনের মধ্যে যা আছে তা সমস্ত কিছু মুখ দিয়ে বার করে দেওয়াই প্রয়োজন, না হলে তাতে সমস্যা হবে। আমরা মনে করি আমরা মুখ দিয়ে যা উচ্চারণ করি সেটা ভালো কিংবা খারাপ হওয়া দরকার। আসলে এমন কোনো ব্যাপার নেই। আমাদের প্রত্যেকের মধ্যেই তো ঈশ্বরের একটা অংশ রয়েছে, তাই না? তাই তোমার যা মনে আসছে তুমি তাই বলতে পারো। লজ্জা করে। যদি কেউ তাকে কথার জন্য দুটো কথা শুনিয়ে দেয় তাহলে হয়তো সে আবার বলতে পারত, কিন্তু এমন ভাবে মেনে নেওয়া যখন হয় তখন তার উত্তরে কিচ্ছু বলা যায় না। আমাদের কাজ শেষ। দুদিন পর আমরা এখান থেকে বেরিয়ে যাব, কিন্তু বিনয়টাকে তো ধরতে পারলাম না। হয়তো জলে ভেসে অন্য কোথাও চলে গেছে, আর না হলে হয়তো সে মারা যায়নি, বেঁচে আছে। বাবা বিশ্বনাথের যা ইচ্ছে তাই হবে। বিক্রমের তাই মনে হয়। শেষের দিকে বিনয়ের কথাগুলো সে শুনেছিল। মোবাইলে বলা কথাগুলোর সঙ্গে যেন খানিকটা মিলে যাচ্ছিল। ডেল্টা বলেছিল, ডেল্টা মরে না, ওরা আবার ফিরে আসে নতুন ভাবে, নতুন রূপে। তোরা তৈরি থাকিস। এই অপারেশন কিন্তু এখানেই শেষ নয়। বিক্রম ক্লান্ত হয়ে পড়েছিল। এই কয়েকটা মাসের যুদ্ধ এখানেই শেষ হলো। শুধু রাজবীর একটু সুস্থ হলেই আবার ফিরে যাবে। বলা যায় না, আবার কোথাও কেউ ডেল্টা রূপে একটা বড় গাছকে জন্ম দেওয়ার জন্য ছোট কোনো চারা পুঁতে ফেলেছে বোধহয়। আবার ফিরবে কিংবদন্তি নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।